হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা চলে এলো। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু সবাইকে মেনশন করে জানিয়ে দিই আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। দেখি, রেডি স্টাডি অ্যান্ড গো। দেখি, রেডি স্টাডি। আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টার্গেট ডিও 5.0 এর আরো একটি ক্লাসে। ক্লাসটির নাম হচ্ছে ভেক্টর পার্ট 2। ওকে, আমি একটু এটা ঠিক করে নিই, এটা মাঝ বরাবর দেওয়াতে একটু অড লাগতেছে। এটাকে আমি এই পাশে দিই, এই পাশে যদি দিই এটা সুন্দর লাগবে। ওকে, এই যে আমার গায়ে একটা সুন্দর জার্সি দেখতে পাচ্ছ, খুবই খুবই কমফোর্টেবল। এই জার্সির পোস্ট কিন্তু তোমাদের সৈকত ভাই দিয়েছিলেন আমাদের টার্গেট ডিও গ্রুপে। ওকে, সো সবাই একটু ঝটপট যুক্ত হও, ঝটপট যুক্ত হও। আজকের ক্লাস বেশিক্ষণ হবে না, মাত্র 5 মিনিট পড়াশোনা করব, ঠিক আছে? তো উড়াধুরা প্রবলেম সলভ করবো। আজকের ক্লাসের বিশেষত্ব হচ্ছে আজকের ক্লাসে আমরা অনেক কোয়েশ্চেন ব্যাংক পুরোটা সলভ করবো, বুঝতে পারছো? মানে প্রশ্ন ব্যাংকে ঢাবি, জাবি, রাবি, বেরবি, জবি, জাবি যত আছে সকল প্রশ্ন আজকের ক্লাসে সলভ করা হবে। সো সবাই দ্রুত চলে আসো, দেখি জবি, জাবি যত আছে সকল প্রশ্ন আজকের ক্লাসে সলভ করা হবে। সো সবাই দ্রুত চলে আসো, দেখি জবি, জাবি যত আছে সকল প্রশ্ন আজকের ক্লাসে সলভ করা হবে। সো সবাই দ্রুত চলে আসো, দেখি জবি, জাবি যত আছে। ওকে, ওকে, সো আমাদের সাথে ডাক্তার আবরার হামিম, খুব ভাবালা একজন লোক, যে এখন খুবই ভাবে আছে, তার ভাবের ঠেলায় পা মাটিতেই পড়তেছে না, সে যুক্ত আছে আমাদের আবরার ভাই। কেন সে ভাবালা লোক? কারণ কালকে যখন তার বিসিএস এর রেজাল্ট আমি দেখলাম যে সে 48তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলো, তখন আমি তাকে একটা ফোন দিলাম যে একটু জানাই যে কনগ্রাচুলেশন ছোট ভাই, ডাক্তার তো তুই রিকগনাইজড একটা পজিশনে চলে গেলি। এটা ফোন এটা ইয়া করার জন্য ফোন দিলাম, কিন্তু তোমাদের হামিম ভাইয়া ফোনটা কেটে দিল। এরপর আমি যখন টার্গেট দিয়েও ক্লাস নিচ্ছি, প্রায় 2-2.5 ঘন্টা পর সে আমাকে ব্যাক করছে ফোন। মানুষের ভাব কত থাকলে, ও ওই দিন আবার দুপুরবেলা ওর সাথে আমার কথা হয়েছে, সে তখন আমাকে জানাই নাই দুপুরবেলা আমি তাকে ফোন দিছিলাম, এত ভাব তার। সেই আবরার হামিম ভাই আমাদের সাথে কানেক্টেড আছে। তোমরা আবরার হামিম ভাইয়াকে কনগ্রাচুলেশন জানাতে পারো। তুমি আবরার হামিম ভাইয়ারে সবাই বলতে পারো কনগ্রাচুলেশনস। আর সবাই একটু বলতে পারো যে ভাইয়া, আবরার ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া আপনি একটু ভাবটা কমান। ইয়াসিন ভাইয়ার সাথে কোনো ভাব চলবে না, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, ইয়াসিন ভাইয়ের সাথে কোনো ভাব চলবে না। আপনাকে বুঝাইতে পারছি আমি? এই পোলাবাইন তোরা বলস না কেন? তোরা বল। আচ্ছা আচ্ছা, এরপর কল ব্যাক করলেও ধরে না। তোমার কল আমি ধরবো, পোলাবানের ক্লাস নিচ্ছি, টার্গেট দিয়েও পোলাবানের, ওদের সামনে ওদের মানে হচ্ছে ক্লাসের মাঝখানে বিঘ্ন ঘটাবো। ভাব আলাদা ছেলেবেলে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আপনি যান। ওকে, সো চলেন আমরা পড়া শুরু করি, আসেন। তো গত ক্লাসে তো আপনারা ছিলেন মোটামুটি সবাই। আজকের ক্লাসে পড়াবো মাত্র 5 মিনিট, 5 মিনিট 10 মিনিট, এরপরই শেষ। তো চলো আমরা শুরু করি টার্গেট ডিও 5.0 এর ভেক্টর পর্ব 2। গত ক্লাসে দেখো এই যে এগুলো সব পড়াইছি, এগুলো এই যে এত এত স্লাইড এখানে, এগুলো মোটামুটি সবই পড়ানো হয়েছে। তো ভেক্টর আজকে আমরা এই যে এইখান থেকে শুরু করছি, টাইপ 4 ভেক্টর বীজগণিত। এই টাইপ 4 এ ভেক্টর বীজগণিতে অভিক্ষেপ ও উপাংশ দিয়ে আমরা শুরু করি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কথা না, আবার তুমি ডিস্টার্ব করো না, ক্লাস হয়েছে, উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু ব্লক করে দেবো। পড়াশোনা ছাড়া কোনো কমেন্ট করা যাবে না, ঠিক আছে? ওকে, সো ভেক্টর বীজগণিতের আজকের প্রথম টপিক হচ্ছে অভিক্ষেপ ও উপাংশ। তো
তো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিবে, ইতিমধ্যে তোমরা জেনেছো কয়টা ভেক্টর দিয়ে দিবে, দুইটা ভেক্টর। ওকে, এই যে দেখো দুইটা ভেক্টর দিয়ে দিল, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক একইভাবে বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো অভিক্ষেপ ও উপাংশ আসলে কি? এখানে দুইটা জিনিস, অভিক্ষেপ একটা জিনিস, উপাংশ আরেকটা জিনিস। অভিক্ষেপ হচ্ছে ভাইয়া, অভিক্ষেপের সূত্রটা মনে রাখতে হবে যে এ ভেক্টর বরাবর, এ বরাবর, সবাই আমার সাথে বলো, এ বরাবর বি এর অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, এটা হচ্ছে বি কস থিটা। ওকে, মনে থাকবে সবার? মানে যার অভিক্ষেপ ওইটা কস থিটা। আবরারের অভিক্ষেপ যদি বলে তাহলে আবরার কস থিটা। ইয়াসিন ভাইয়ার অভিক্ষেপ ইয়াসিন ভাইয়া কস থিটা। নীলার অভিক্ষেপ নীলা কস থিটা। রুমকির অভিক্ষেপ রুমকি কস থিটা। সাগরের উপর সখিনার অভিক্ষেপ সখিনা কস থিটা। মোট কথা বুঝাতে যাচ্ছি, অভিক্ষেপ হচ্ছে যার অভিক্ষেপ ওইটা কস থিটা, শেষ। ওকে, তাহলে আমার যদি এর উপর বি এর অভিক্ষেপ বের করতে বলে তাহলে বুঝতে হবে বের করতে হবে আমাদের বি কস থিটা। মানে বি কস থিটা আমরা কিভাবে পাবো? সবাই আমরা জানি যে দুইটা ভেক্টরের ডট গুণন করলে এ ডট বি যদি করি তাহলে আমরা পাবো এ বি কস থিটা। এবার কার অভিক্ষেপ চাইছে? বি এর অভিক্ষেপ। প্রশ্ন করো কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। তাহলে বি কস থিটা, তাহলে সুতরাং বের করতে হবে বি কস থিটা। বি কস থিটা সমান হবে এ ডট বি বাই এ। এই হচ্ছে বি কস থিটা, শেষ। ওকে, এ বরাবর বি এর অভিক্ষেপ বি কস থিটা, ডান। ওকে, এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, এটা হচ্ছে এ ডট বি বাই এ, শেষ। তো তোমাকে মনে রাখতে হবে যার অভিক্ষেপ ওইটা কস থিটা। এবার আসি উপাংশ। এখানে অনেকে ভেজাল লাগে, বাট ভেজাল লাগানোর কোনো সিস্টেম নাই। দেখো, অভিক্ষেপের কোনো দিক নাই। অভিক্ষেপ মানে হচ্ছে জাস্ট একটা ছায়ার দৈর্ঘ্য, এটার কোনো দিক নাই। কিন্তু উপাংশের দিক আছে। যদি বলে এ বরাবর বি ভেক্টর এর উপাংশ, প্রশ্নে যদি চায় কি উপাংশ বা অংশক, উপাংশ বা কি ভাইয়া? অংশক। অংশক মানেও উপাংশ, মনে রাখবা। তাহলে কার উপাংশ বলো তো দেখি? বি এর উপাংশ। তাহলে বি কস থিটা তো লিখবাই, বি কস থিটা তো লিখবাই, লিখলা। যেহেতু এটা উপাংশ, কোন বরাবর? এ বরাবর। তাহলে এই যে এ বরাবর না, যেটা বরাবর ওইটার একক ভেক্টর গুণ করে দিবা। কোনটা বরাবর? এ বরাবর। তাহলে এই যে এ ভেক্টরের একক ভেক্টর এখানে গুণ দিয়ে দিবা। এটা হচ্ছে উপাংশ, বি কস থিটা এ ক্যাপ। তাহলে এবার আবারও বুঝো, কার উপাংশ? বি এর উপাংশ। তাহলে বি কস থিটা। কার বরাবর? উপাংশ বললেই বুঝতে হবে কার বরাবর, এ বরাবর। তাহলে এর একক ভেক্টর, এর একক ভেক্টর। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কেমনে বের করতে পারি ভাইয়া? সবাই জানো, তোমরা সবাই জানো বি কস থিটা মানে এ ডট বি বাই এ। এই যে বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে হলো এ ডট বি বাই এর মান, আর এর একক ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো, যদি সাজিয়ে গুছিয়ে লিখি, এখানে লিখতে পারবো এ ডট বি, সাজিয়ে গুছিয়ে লিখলাম যে এ ডট বি, এই এ আর এই এ গুণ দিলে এই যে মানের স্কয়ার এ ভেক্টর, শেষ। তাহলে এইভাবে আমরা মনে রাখবো। দেখো, এটা হচ্ছে সূত্র, মূল সূত্র হচ্ছে এটা। উপাংশের মূল সূত্রটাই হচ্ছে এটা। এটা হচ্ছে এ বরাবর বি এর উপাংশ। তাহলে কেমনে কি করব ভাইয়া? যে এ বরাবর বি এর উপাংশ, সূত্র মনে রাখবা। উপাংশ বললেই দুইটারে ডট গুণন দিয়ে দিব। কার বরাবর ওটা দেখার টাইম নেই। উপাংশ বললেই দুইটারে কি গুণন দিব? ডট গুণন দিব। এবার কার বরাবর বলছে? কার বরাবর বলছে? এ বরাবর। তাহলে এই ভেক্টরকে তার মানের স্কয়ার দ্বারা ভাগ দিব, শেষ। আবারও বুঝো, যখনই বলবে উপাংশ, যখনই বলবে উপাংশ, দুইটাকে ডট গুণ দিয়ে দিবা। কার বরাবর কি বরাবর চিন্তা করতে হবে না, দুইটাকে ডট গুণ দিয়ে দিবা। সাথে
এবার চিন্তা করবা কোন বরাবর, এ বরাবর, তাহলে এ ভেক্টরকে তার মানের বর্গ দ্বারা ভাগ করে দিবা, শেষ। এটা হচ্ছে উপাংশ। আর অভিক্ষেপ তো বুঝছোই, অভিক্ষেপ মানে যার অভিক্ষেপ ওটা cos থিটা, পি বরাবর কিউ এর অভিক্ষেপ কিউ cos থিটা, আবরারের উপর মুন্নির অভিক্ষেপ মুন্নি cos থিটা। বুঝছো ভাই? আবরার মাইন্ড করিও না, তোমার গোপন তথ্য ফাঁস করে দিছি। সরি 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 আবরার। হ্যাঁ, আবরারের উপর মুন্নি অভিক্ষেপ কি হবে তাহলে ভাই? মুন্নি cos থিটা। ওকে, এই তো গেল। তাহলে ভাইয়া কি বলবো? আর উপাংশের বেলায় যখনই দুইটা এ বরাবর বি এর উপাংশ বলবে, আমরা দুইটাকে ডট গুণন দিয়ে দিব। কারণ কোন বরাবর বলছে? এ বরাবর, তাহলে এ ভেক্টরকে তার মানের বর্গ দ্বারা ভাগ করে দিব, শেষ। এইগুলো অভিক্ষেপ আর উপাংশ। ক্লিয়ার সবাই? একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। আমি কমেন্ট একটু পপ আউট করে নিই, 1 সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের অভিক্ষেপ ও উপাংশ। ডান, অভিক্ষেপ উপাংশ ডান। এবার দেখি কি বলছে। ক্ষেত্রফল সংক্রান্ত। কি সংক্রান্ত? ক্ষেত্রফল, ক্ষেত্রফল সংক্রান্ত। ক্ষেত্রফল খেয়াল করো তো ভাইয়া, একটা সামান্তরিক চিন্তা করি। এই দেখো একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই যে দুইটা বাহু, এই বাহুটা হচ্ছে এ ভেক্টর, এই বাহুটা হচ্ছে বি ভেক্টর, এদেরকে বলে সন্নিহিত বাহু। আর সামান্তরিকের দুইটা কর্ণ দিয়ে দিচ্ছি, ওই হচ্ছে একটা কর্ণ, এটা পি ভেক্টর, এই কর্ণটা মনে করো কিউ ভেক্টর মিন করে, এটা হচ্ছে পি ভেক্টর মিন করতেছে, আর এই কর্ণটা মনে করো কিউ ভেক্টর মিন করতেছে। তাহলে এখানে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু কারা? এ ভেক্টর বি ভেক্টর। হ্যাঁ, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু কারা? এ ভেক্টর বি ভেক্টর, আর কর্ণ হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর। সেখান থেকে প্রশ্ন আসে, অনেক সহজ কিন্তু প্রশ্ন আসে। যদি বলে ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত? এখানে বাহু কারা? বাহু হচ্ছে এবি, আর কর্ণ কারা? পি কিউ। সো বাহু দেওয়া আছে, কি দেওয়া আছে? বাহু। বাহু থাকলে, যদি বাহু দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। এই যে এ আর বি বাহু না ভাইয়া, এদের ক্রস গুণন করে যেই ভেক্টরটা পাবা তার মান বের করবা। এখন ক্রস গুণন তুমি পারো না, এটাকে আমার করাই দিতে হবে? করাই দিতে হবে না, দুইটা ভেক্টর দিবে, ক্রস গুণন করবা, ক্রস গুণন করে যে ভেক্টরটা পাবা তার মান হচ্ছেই সামান্তরিকের ক্ষেত্রফল। যদি কর্ণ দেওয়া থাকে সামান্তরিকের, কি ভাইয়া? কর্ণ। এখানে কর্ণ দেওয়া আছে কে কে? কর্ণ দেওয়া আছে পি ভেক্টর আর কিউ ভেক্টর। কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। তার মানে তুমি পি ক্রস কিউ করবা, তার মান বের করবা, ওই মানকে হাফ দ্বারা গুণ দিলেই তুমি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবা, যদি কর্ণ দেওয়া থাকে। এবার ত্রিভুজ চিন্তা করি। ধরে হচ্ছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে। সাপোজ এই একটা বাহু দেওয়া আছে এ ভেক্টর, আর এই একটা বাহু দেওয়া আছে বি ভেক্টর। ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে। ত্রিভুজের, এটা গেল সামান্তরিকের। এবার আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের বাহু থাকলে, ত্রিভুজের বাহু দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বাহুর ক্রস গুণফলের মান, শেষ। এটাই, এই তিনটা থেকে কিন্তু রিটেনেও কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, প্রচুর পরিমাণে আসে। আর ক্রস গুণফল বারবার করতে হবে, ক্রস গুণফলে পাক্কা হতে হলে বারবার ক্রস করতে হবে, বারবার ক্রস গুণফল করতে হবে। ওকে, সে হচ্ছে এগুলো সূত্র, এগুলো প্রমাণ আছে, প্রমাণ দেখার দরকার নেই। তাহলে ভাইয়া সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল কত? এ ক্রস বি এর মান। কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল কত? কর্ণ দেওয়া থাকলে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। আর যদি ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। এই হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত আমাদের তিনটা জিনিস। আর আয়তন কেমনে বের করে ভাইয়া? ঘন সামান্তরিকের আয়তন, একটু স্টার দিয়ে লিখো, ঘন সামান্তরিকের আয়তন। যদি আমাদের তিনটা ভেক্টর দেওয়া থাকে, তাহলে সেই তিনটা ভেক্টর দ্বারা ঘন সামান্তরিকের আয়তন হবে এ ডট বি ক্রস সি, অথবা বলতে পারি সহগগুলোর নির্ণায়ক, অথবা বলতে পারি সহগগুলোর নির্ণায়ক।
এটা গত ক্লাসেও বলেছিলাম, যদি সমতলীয় হয় তাহলে সহগগুলোর নির্ণায়ক শূন্য, আর যদি সমতলীয় না হয়ে বলে আয়তন বের করো, তাহলে যে কোনো দুইটার ক্রসের সাথে অপরটার ডট, অথবা তিনটা ভেক্টরের সহগগুলোর নির্ণায়ক বের করলে আয়তন পেয়ে যাবা। এই ক্লিয়ার? সে হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত যা ছিল। এবার চলো আমরা কয়েকটা অঙ্ক করব, তাহলে ভেক্টর বীজগণিত আমাদের শেষ। রেডি? এখানে কিছু অঙ্ক করি আমরা। প্রথম অঙ্ক দেখো, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আমাদেরকে চারটা ভেক্টর দিয়ে দিছে, তাই না? একটু দেখি কয়টা ভেক্টর, চারটা। খেয়াল করো, এ ভেক্টর হচ্ছে এটা, তারপরে বি ভেক্টর হচ্ছে এইটা, সি ভেক্টর হচ্ছে এইটা, মার্ক করে দিচ্ছি, আর ডি ভেক্টর হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে ডি ভেক্টর, চারটা ভেক্টর দেওয়া আছে। বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করো। পারবা না? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো। কিভাবে কোণ বের করব? মধ্যবর্তী কোণ বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ডট গুণন দিয়ে দেওয়া। তাহলে আমরা এ আর বি ভেক্টরের মধ্যে ডট গুণন দিয়ে দেবো। এই যে 1 নম্বর কোশ্চেনের উত্তর করতেছি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট গুণন দিয়ে দিব, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। তাহলে মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে কস ইনভার্স এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট গুণন দিয়ে এ বি এর মান দ্বারা ভাগ। তাইলে এখানে থাকতেছে কত? কস ইনভার্স, ডট গুণন দাও তো দেখি, এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ডট গুণন দাও। ডটের বেলায় আই এর সাথে আই ডট হয়, তাহলে 2 × 6, 6 দুগুণে 12, আই ডট আই মানে 1, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 2 × 3, 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস, কে ক্যাপের সহগ কত? 1, এটার সহগ হচ্ছে 2, 2 একে 2, আর নিচে কি থাকতেছে? এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। এটার মান হচ্ছে √2² 2² 1² মানে 4 আর 4 8, 1 9, তাহলে √9 হচ্ছে এ ভেক্টরের মান, আর √ কত? 6² 3² 2² মানে 36 আর 9 45 আর 4 49, ক্যালকুলেট করে দেখো 49, √49 হচ্ছে বি ভেক্টরের মান। এবার যদি আমরা ফার্দার ক্যালকুলেট করি, cos ইনভার্স কত হবে? 12 থেকে 8 গেলে থাকে 4, নিচে হচ্ছে 9 রুট করলে 3, এটা রুট করলে 7, তাহলে 3 × 7 = 21। cos ইনভার্স দেখি তো, 9 7 × 49, তাহলে 3 × 7 = 21। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন বা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো না, এটা ক্যালকুলেটর ছাড়া আমি পারবো না, সেইভাবেই থাকবে। অপশনও যদি এমসিকিউতেও যদি আসে, অপশনে এরকম থাকবে। ওকে, ওকে ডান। পরের কোশ্চেনে যাই। দেখো, বুঝছো তো, এগুলো তো সোজা জিনিস। দেখো, তিনটা ভেক্টর এ বি ডি একই সমতলে অবস্থান করবে কিনা। একই সমতলে অবস্থান করলে ভেক্টরগুলোর সহগগুলোর নির্ণায়ক কত হয়? 0 হয়, তাই না? তাহলে আমি শর্টকাট করবো, এই যে শর্টকাট, যেহেতু অ্যাডমিশন আমি শর্টকাটটাই করব। একই সমতলে থাকলে সহগগুলোর নির্ণায়ক হবে 0। তাহলে এ ভেক্টরের সহগ কত? 2 2 -1। দেখো, এ ভেক্টরের সহগ হচ্ছে 2 2 -1। বি ভেক্টরের সহগ কত? 6 - 3 2, 6 - 3 2, আর ডি ভেক্টরের সহগ হচ্ছে 15 a আর -9। এই যে 15 a -9। হ্যাঁ, এবার আমরা এর নির্ণায়ক বের করি। আগে বিস্তৃতি করি। বিস্তৃতি কেমনে করে? এই যে 2, এই 2 কে এখানে রাখবো আমরা স্থির, তাই না? এই যে 2 বাবাজি, ওরে রাখবো ফিক্সড। এই যে 2 এখানে থাকলো, এই কলাম এই সারি বাদ, তাহলে এইটার সাথে এটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 3 নং 27, এই যে 27, এরপর নির্ণায়কের মাইনাস, এটার সাথে এটা গুণ, 2 × a মানে 2a, এরপরে মাইনাসের 2, এই যে এই 2 মাইনাসের 2, এরপরে এই কলাম এই সারি বাদ, 6 নং কত হয়? 63, মাইনাসের 63। ওকে, এবার নির্ণায়কের মাইনাস, 2 × 15, 15 দুগুণে 30, এরপরে প্লাস এই যে -1 থাকবে। এরপরে এই কলাম, এই যে -1 কে তখন ধরছো, এই কলাম এই সারি বাদ,
6 ইন্টু এ মানে 6a মাইনাস -3 × 15 মানে মাইনাসের 45, এখানে মাইনাসের 45 বসালে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাসের 45। ক্যালকুলেশনে ভুল হলে দেখো, তাহলে এটা এবার গুণ দিয়ে দাও। 27 দুগুণে কত হয় 54 মাইনাস 2 দুগুণে 4a, তার -63 আর -30 কত হয় রে বাবা -93, -93 ইন্টু 2, এই যে -93 ইন্টু -2 কত হয় মাইনাসে মাইনাসে প্লাস 93 ইন্টু 2 কত হয় 90 দুগুণে 180 আর 3 দুগুণে 6 186 আসবে এটা। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা গুণ দাও -6a প্লাস আবার মাইনাসে প্লাসে -45। ক্যালকুলেট করে দেখি তো কত আসে। দেখো এই যে 54 আর 186 হ্যান্ড ক্যালকুলেশন দেখো, 186 সাথে 4 যোগ করলে 190, 190 আর 50 কত হয় 240, 240 থেকে এই যে দুইটা মিলে 240, 240 থেকে 45 বিয়োগ করলা তাহলে থাকবে কত 195, 240 থেকে 45 বিয়োগ করলে 195, -4a -6a মানে হচ্ছে -10a। তাহলে এই হচ্ছে নির্ণায়কের বিস্তৃতি। তো আমাকে বলছে একই সমতলে অবস্থান করবে কিনা। ভাইয়া একই সমতলে অবস্থান করলে আমার এটা কি হয় শূন্য হয়। একই সমতল অবস্থান করলে শর্ত মতে যদি একই সমতলে অবস্থান করে তাহলে এই যে মানটা 195 -10a ইজ ইকুয়াল টু কত হবে 0 হবে, তাহলে এর মান হবে 19.5। তাহলে আমরা বলবো হ্যাঁ অবস্থান করবে যদি এর মানটা 19.5 হয়। বুঝছো, এরা একই সমতলে অবস্থান করবে যদি এই ডি ভেক্টরের মধ্যে এর মানটা 19.5 হয়। আচ্ছা 6 নং 54 নাকি 6 নং 63 না 7 নং 63 ভুল করছি, 6 নং 54 এটাই। আরে 6 নং 54 এখানে হবে 54, একটু ভুল হয়েছে সরি, 6 নং 54 আরে। আচ্ছা কত হচ্ছে তাহলে -30 -54 মানে -84, 84 দুগুণে কত হয় 80 160 168, 168 হবে, 168 আর 4 172, 172 আর 50 222, 222 থেকে 45 বিয়োগ যাবে, 222 থেকে 22 বিয়োগ গেলে 200 আর 23 বিয়োগ গেলে থাকবে হচ্ছে 177, এটা 177। এটা যদি করো 177 কে যদি এখানে ভাগাভাগি করো 177 কে 10 দ্বারা ভাগ করলে আসবে 17.5, 17.5 শেষ। এই তো সরি 17.7, 177 না 17.7। এই পারবা? ওকে সমস্যা নেই, পারবা এটা। ভাইয়া শরম পাইছে মনুরা 177 না 97 কি কইতেছ। ওকে অল ওকে ঠিক আছে 17.7। মুই শরম পাইছি ঠিক আছে ওকে। এর মান হবে 6.9, বলো 17.7 হবে 17.7। ওকে এটা পারবো। পরের কোশ্চেন, এ আর বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করবা। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা আমি একটু লিখে দেই। এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে যোগ করবা, যোগ করার পর এই যোগফলের যে মান আসবে সেই মান দ্বারা ভাগ করবা, প্লাস মাইনাস দিয়ে নিও। এটা হচ্ছে লব্ধির সমান্তরাল একক ভেক্টর, এটা তোমরা নিজেরা করবা। সি ডাব্লিউ ওকে এইচ ডাব্লিউ এ বি এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ সমান হবে কিনা। দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন যে এ ভেক্টর ও বি ভেক্টর দুইটির এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ সমান হবে কিনা। তাহলে আমি এই দুইটা ভেক্টরের এক্স অক্ষে লম্ব বিক্ষেপ বের করব। অভিক্ষেপ লম্ব বিক্ষেপ একই কথা। ওকে সো এই দুইটা ভেক্টরের কোন অক্ষে এক্স অক্ষে লম্ব অভিক্ষেপ বের করব। তো দেখো এক্স অক্ষে একটু লিখে নাও, এক্স অক্ষে একক ভেক্টরটা কি জানো? এক্স অক্ষের একক ভেক্টরের একটা নাম দাও। এটার নাম দিলাম এক্স ভেক্টর, এটা হচ্ছে আই ক্যাপ। এটা হলো এক্স অক্ষের ভেক্টর। তাহলে এই এক্স অক্ষ বরাবর এ আর বি এর লম্ব অভিক্ষেপ বের করবা। তাহলে দেখি এক্স বরাবর এর লম্ব বিক্ষেপ, দেখো
এখানে এক্স ভেক্টর বরাবর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ আর অভিক্ষেপ একই কথা। তোমাদেরকে বলছিলাম যার অভিক্ষেপ ওইটা কি cos থিটা, এটা কার অভিক্ষেপ, এটা কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ, তাহলে এটা হবে a cos থিটা। তাহলে অভিক্ষেপটা বের করে ফেলি। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন না, কিন্তু এটা এ ভেক্টর এবং এক্স ভেক্টরের ডট গুণন দিবা, এই যে এইভাবে a ডট এক্স সমান হবে a x cos থিটা। তাহলে cos থিটা, থিটা বের করতে হবে, থিটা হচ্ছে cos ইনভার্স, এই যে cos ইনভার্স a ডট এক্স ডিভাইডেড বাই a ইন্টু এক্স এর মান। এবার দেখি cos ইনভার্স, ভাইয়া খুবই সোজা, এই a ভেক্টরটাকে x ভেক্টরের সাথে ডট গুণন দাও। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো x ভেক্টর মানে i ক্যাপ, এটার সাথে a ভেক্টরকে তুমি যদি ডট গুণন দাও, i ক্যাপের সাথে i ক্যাপের ডট হবে খালি। তাহলে 2 একে 2, 2 একে 2, বন্ধু আমার তুই, এই যে 2 একে 2, এইগুলো কারোর সাথে ডট হবে না, কারণ এখানে যে আছে এখানে যে নাই, এখানে কে আছে কে নাই, কারণ এগুলো ডট শূন্য, এগুলো দিতে হবে না। তাহলে উপরে হবে 2, নিচে হবে এ ভেক্টরের মান, এই যে এটার মান, মান কত 2 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, 4 আর 4 8 আর একে 9, তাহলে মান হচ্ছে √9। আর এক্স ভেক্টরের মান, এক্স এর মান কত 1, যেটা এটা একটা একক ভেক্টর, সেটার মান 1 লিখলেও চলে না লিখলেও চলে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে তাহলে কত 2/√9, তার মানে cos ইনভার্স 2/3, অপশনটা এই আকারেই থাকবে। তাহলে এটা হলো এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে লম্ব বিক্ষেপ কত। তাহলে তোমরা বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কি বের করতে পারবা না ভাইয়া? এই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত হবে, আমি যদি মুখে মুখে করি, বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে বি cos থিটা, বি cos থিটা হবে, এটা হবে বি ডট এক্স বাই বি এর মান, সরি এক্স এর মান। এখানে আমি থিটা বের করছি, আরে বলদের মতো কাজ করতেছি কেন আজকে, না মধ্যবর্তী কোণ বের করে ফেলছি কেন, আমি তো বের করবো a cos থিটা, কেউ আমাকে একটু বললাও না, আমি তো বের করবো a cos থিটা, আমি মধ্যবর্তী কোণ বের করছি, আমি x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করে দিয়েছি, না এটা হয়নি, তাহলে আমার বের করতে হবে a cos থিটা। আমি তো a cos থিটা বের করব, ভুল করে ফেললাম, ভুল করে সে বলদ হয়ে যায়। আমরা মূলত তো বের করবো a cos থিটা ভাইয়া, a cos থিটা, তাহলে এখান থেকে a cos থিটা বের করো, a cos থিটা, a cos থিটা হবে a ডট x বাই x এর মান, a ডট x করলে কত আসে সেটা অলরেডি দেখছো, 2 একে 2, আর x এর মান হচ্ছে 1, 1 দ্বারা ভাগ করার দরকার নাই, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2। ঠিক একইভাবে আমি যদি b cos থিটা বের করি, b cos থিটা সেটা হবে b কোন বরাবর x বরাবর, তাহলে b ডট x বাই x এর মান, তাহলে b এর সাথে x কে ডট গুণন করলে কত হয়, 6 একে 6 হবে, নিচে 1 দিলে দাও না দিলে নাই, মুখে মুখে করা যায়। উদাহরণে আমি থিটা বের করছি, আমি ভাবছি থিটা বের করতে বলছে, বাট না থিটা না, একটা 2 আর একটা হচ্ছে 6, মাইনাস কেন হবে, 6 একে 6, তোমার y অক্ষে বের করছো -3 তখনই হবে যদি বলতো y অক্ষ অভিক্ষেপ, বাট আমাকে দুইটারই x অক্ষ অভিক্ষেপ বের করতে বলছে, দুইটারই x অক্ষ অভিক্ষেপ বের করতে বলছে, ঠিক আছে ওকে, এগুলো সোজা। পরের প্রশ্ন, এই যে a আর b যদি ত্রিভুজের বাহুকে নির্দেশ করে ক্ষেত্রফল কত, তোমরা এটা করবা, এটা হচ্ছে হাফ ইনটু বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে a ক্রস b এর মান, তাহলে ফার্স্টে a ক্রস b বের করবা, তারপর তাকে হাফ দ্বারা গুণ দিয়ে দিবা, শেষ। পরের কোশ্চেন, এ আর বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে a ক্রস b এর মান, ওই যে ক্রস গুণন করবা একই জিনিস। বি আর সি কর্ণ নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইনটু বি ক্রস সি এর মান, একই জিনিস, শেষ। আমাদের ভেক্টর বীজগণিত শেষ। এবং বিলিভ মি, এই ভেক্টর বীজগণিত সবচেয়ে সহজ এবং এই ভেক্টর বীজগণিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ডান।
ওকে, সো চলো, তো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখবা কি যে এই যে ভেক্টর বীজগণিত এই জিনিসগুলো যদি কোনটা এমসিকিউ আর কোনটা রিটেন, এই যে যা যা এমসিকিউ মানে যা করাচ্ছি সবই রিটেন, মানে হচ্ছে সবই করবা, এগুলো সবই এমসিকিউ আসতে পারে, রিটেনও আসতে পারে। আমার ক্লাস হচ্ছে যাহাই এমসিকিউ তাহাই রিটেন, রিটেন আমি আলাদাভাবে মানে করাইছি এগুলাই, আবার এগুলাই এমসিকিউতে আসবে। না না না, কারোর সাথে আমি ঝগড়া করে আসিনি, কি বলো উল্টা পাল্টা, এই পোলাপাইন কি বলতেছিস তোরা, আমি ঝগড়া করিনি তো, দেখিস না কত চিল, আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার। আচ্ছা, আপেক্ষিক বেগ, এবার আসি আপেক্ষিক বেগ। ভাইয়া সবাই আমি এখন যেটা বলবো সবাই এটা বিশ্বাস করবা, অন্ধবিশ্বাস করবা। কি অন্ধবিশ্বাস করবা মনুরা? তোমরা বলবা যে আপেক্ষিক বেগ মানে আবেগ, আবেগ মানে ভেক্টর বিয়োগ, সিম্পল, ভেক্টর বিয়োগ, শেষ। এই কথাটা সবাই বিশ্বাস করো, এই কথাটাকে বিশ্বাস করো যে ভাইয়া আপেক্ষিক বেগ মানেই ভেক্টর বিয়োগ, আপেক্ষিক বেগ মানেই ভেক্টর বিয়োগ, ঠিক আছে? আপেক্ষিক বেগ মানেই হচ্ছে ভেক্টর বিয়োগ। তো মনে রাখবা, যার সাপেক্ষে, একটু লিখে নাও, যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিব, ভেক্টর বিয়োগ করে দিব, শেষ। তাহলে আমরা আপেক্ষিক বেগ পেয়ে যাব। এই দুইটা লাইন লিখো তাইলে হবে। তোমাকে বললো একটা গাড়ি ব্রুম ব্রুম করে এদিকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপেক্ষিক বেগের কয়েকটাকে সাধারণ কেস লিখো। কেস নাম্বার 1, ইজি কেস, এই টাইটেলটা দিবা ইজি কেস, ইজি কেস, এগুলো নিয়ে কোনো চিন্তাই করবা না। ইজি কেসগুলো এগ্রি, জিএসটি এগুলো এইসব জায়গায় আসে। ইজি কেস হচ্ছে যদি দেখো দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, একটা গাড়ি, এই গাড়িটা এবং এই গাড়িটা একই দিকে যাচ্ছে, এটা মনে করো এ গাড়ি, এটার বেগ ভি এ, এটা বি গাড়ি ভিবি, বললো বি এর সাপেক্ষে এ এর বেগ কত? মনে রাখবে এটা কি মিন করে, যে দেখো কার সাপেক্ষে কার, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত, তাহলে এখানে এ বসাবা, এ মানে বোঝায় এ এর আপেক্ষিক বেগ, আর বি মানে বোঝায় বি এর সাপেক্ষে। লাস্টে কাকে বসাইছো? বি কে, তাহলে বি এর সাপেক্ষে ফার্স্টে কাকে বসাইছো? এ, তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। যদি দেখো একই দিকে যাচ্ছে, তাহলে সিম্পলি একই দিকে গেলে সিম্পলি যেটা করতে হয়, যার সাপেক্ষে তুমি তাকে বিয়োগ করে দিবা, ভেক্টর বিয়োগ করে দিবা, এই যে এটা ভি এ মাইনাস ভিবি, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব একই দিকে গেলে, ওকে? আর যদি বিপরীত দিকে যাচ্ছে দুইটা গাড়ি, একটা গাড়ি যাচ্ছে এদিকে ভি এ বেগে, একটা গাড়ি এদিকে যাচ্ছে ভিবি বেগে, যদি বলি এ এর সাপেক্ষে বা বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ মানে সেম জিনিস ভি এ বি, এটা কি বিপরীত দিকে যাচ্ছে, সিম্পলি যোগ করে দেব ভি এ প্লাস ভিবি করে দেবো, ঠিক আছে? মনে থাকবে এটা, এই দুইটা কেস একটু মনে রাখবে, এখানে কোনো ভেক্টর মেক্টর চিন্তা করারই দরকার নাই। ইজি কেস আছে দুইটা, একই দিকে যায়। ধরো তুমি আর তোমার ডার্লিং প্রেমিকা, তুমি যাচ্ছ বাসে এইদিকে, তোমার প্রেমিকা আরেকটা বাসে যাচ্ছে, দুইটা বাসে একই বেগে চলতেছে, তাহলে এই বাসের জানলা থেকে অপর বাসের জানলায় যদি তুমি তোমার প্রেমিকার দিকে তাকাও, তুমি কি তাকে গতিশীল দেখবা? দেখবা না, তাকে তোমার কাছে মনে হবে কি ভাই, স্থির। এই কারণে একই দিকে গেলে আমরা স্থির দেখি বিধায় আমাদের যার সাপেক্ষে তাকে জাস্ট সিম্পলি বিয়োগ করে দিব। এটা একবার জি স্থিতি আসছিল যে একই দিকে যাচ্ছে, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত হবে, তাহলে যার সাপেক্ষে তাকে জাস্ট সিম্পলি বিয়োগ করে দেব। এখানে কোনো ভেক্টর মেক্টর আনার দরকার নেই, একই দিকে যাচ্ছে, যদি দেখো একই দিকে যাচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিবা। আর যদি দেখো বিপরীত দিকে যাচ্ছে, তাহলে যার সাপেক্ষে, এখানে সাপেক্ষে টাপেক্ষে কিছু নাই, তাহলে যোগ করে দিবা, শেষ। কারণ বিপরীত দিকে গেলে এই যে তোমার আর তোমার প্রেমিকার সাথে যখন মারামারি হয়, তুমি একদিকে যাও, তোমার প্রেমিকা আরেকদিকে যায়, দুজন থেকে অনেক দূরে সরে যাও, তখন মনে হয় যে দূরে সরে যাচ্ছ, বেগের মান বেড়ে যায়, বেগের মান বাড়ার জন্য যোগ করে দিবা। মেকানিজম শিখতে হবে না, খালি মনে রাখবা
যে একই দিকে হলে যার সাপেক্ষে তারে বিয়োগ, বিপরীত দিকে হলে দুইটাই যোগ করে দিব, শেষ। এইগুলো ইজি কেস, এইগুলো হচ্ছে ইজি কেস। ওকে, ওকে, সো প্যারা নেই। তো এই দুইটা কেস মাথায় ঢুকছে। তাহলে আমি যদি বলি এটার বেগ হচ্ছে 10, এটার বেগ 5 না, এটার বেগ 3, তাহলে বলো তো বি এর সাপেক্ষে এ এর বেগ কত, একটু বলো তো দেখি। বি এর সাপেক্ষে এ এর বেগটা কত হবে তাহলে? বি এর সাপেক্ষে এ এর বেগটা কত হবে? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত হবে বলো, একটু কমেন্টে বলো ভাইয়া, ভাইয়া বলো, বি এর সাপেক্ষে এর বেগ কত হবে? 7, ইয়েস, জাস্ট বিয়োগ করে দেব। যদি এটা হয় এটা 7, এটা 5, তাহলে বলো তো বি এর সাপেক্ষে এর বেগ কত হবে? এই কেসে বিপরীত দিকে যাচ্ছে, যোগ করে দিবা, 7 5 12, মনে থাকবে? ওকে, এই হচ্ছে আপেক্ষিক বেগের সিম্পল জিনিস। এবার আপেক্ষিক বেগের আরো কিছু জিনিস আমরা জানবো। এটা হচ্ছে সিম্পল কেস। এই ইজি কেসটা আগের স্লাইডে শেষ। ইজি কেস থেকে ডাইরেক্ট প্রশ্ন আসলে মেরে দিবা। এবার আসি মেইন জায়গাটায়, যে জায়গাটা পোলাপান কম বুঝে, এবং আমি তোমাকে সেটা বুঝাই দিব, প্যারা নেই, একদম সহজেই বুঝাই দিব। দেখো ভাই, খুবই সোজা। আমরা এখানে লিখছি আপেক্ষিক বেগ মানে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেব। এবার দেখো তো, আমি বললাম একটা বাস এদিকে যাচ্ছে, একটা বাস এদিকে যাচ্ছে, এটা কি একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে? এরা একই দিকেও যাচ্ছে না, বিপরীত দিকেও যাচ্ছে না, এরা একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 2। ওকে, তো এরকম একটা চিত্র দিলাম। এখানে একই দিকে গেলে কি করতাম? বিয়োগ করে দিতাম যার সাপেক্ষে, আর বিপরীত দিকে গেলে যোগ করে দিতাম। বাট এটা তো একই দিকেও যাচ্ছে না, বিপরীত দিকেও যাচ্ছে না। এই উদ্দীপকটা দিয়ে তোমাকে বললো প্রশ্ন, কোয়েশ্চেন হচ্ছে, এই খেয়াল করবা, বি এর সাপেক্ষে, প্রশ্নে বলে দিবে কার সাপেক্ষে, প্রশ্নে বলে দিবে কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করো। আপেক্ষিক বেগ নির্ণয় করো, আপেক্ষিক বেগ মানে আবেগ। বি এর সাপেক্ষে এ এর আবেগ কত বা আপেক্ষিক বেগ কত? তাহলে দেখো ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ, ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ দেখো। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাহলে ফার্স্টে তুমি ভি লিখবা, লেখার পর কার আপেক্ষিক বেগ? এর আপেক্ষিক বেগ, এই যে এ দিলাম, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, যে বি দিলাম। এটা মানে কি? এটা বলছি এখানে এই যে একটা রুলস লিখে দিচ্ছি, এই রুলসটা ফলো করবা, যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিব। যার সাপেক্ষে, ইজি কেস না, ইজি কেস তো সোজা, ওইটা বাদ, ওইটা মস্তিষ্ক থেকে ডিলিট করে দাও। যদি এরকম কেস আসে তাহলে ফার্স্ট এটা লিখবা। এবার যার সাপেক্ষে, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, তাহলে এ থেকে তুমি বি কে বিয়োগ করে দিবা। কিন্তু এটা তো নরমাল বিয়োগ, বাট আমাকে বলছে কি ভেক্টর বিয়োগ করে দেবো, তাইলে এই যে ভেক্টর সাইন দিয়ে বিয়োগ করবা, এই যে ভেক্টর সাইন দিয়ে বিয়োগ করবা। এটুকু করতে পারবা নাকি পারবা না? তাইলে বলো এটুকু পারবা কি পারবা না? যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিবা, যার সাপেক্ষে তাকে আমরা ভেক্টর বিয়োগ করে দেব। যদি বি এর সাপেক্ষে হয় বি কে ভেক্টর করে দেব, যদি সি এর সাপেক্ষে হয় সি কে ভেক্টর বিয়োগ করে দেব। এটুকু লিখতে পারবা, তাহলে কাজ শেষ। এবার তোমাদেরকে গত ক্লাসে আমি শিখাইছিলাম, এই পোলাপাইন, গত ক্লাসে শিখাইছিলাম না এরকম একটা জিনিস, মনে আছে? এই যে আর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এটা মানে কি বলছিলাম মনে আছে? এটা মানে বলছিলাম যে এটারে এইভাবে সাজায় লিখতে পারবো। একজন অলরেডি বলছে লব্ধির মতন, ইয়েস, এটারে এইভাবে সাজায় লিখতে পারবো না, মাইনাসটা এখানে ভিতরে ঢুকাই দিলাম। তাহলে এটা মানে হচ্ছে, এটা মানে কি জানো? পি ভেক্টর এবং মাইনাস কিউ এর লব্ধি, মাইনাস কিউ এর লব্ধি, এটাই তো। দেখো এখানে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ আসলে কিছুই না, এটা হচ্ছে ভি এ ভেক্টর এবং মাইনাস ভিবি ভেক্টরের লব্ধি। তাহলে আমার বুঝতে হবে যে আপেক্ষিক বেগ আসলে নতুন কিছুই না, এটা হলো ভি এ ভেক্টর ও মাইনাস ভিবি ভেক্টর এর লব্ধি। তাহলে আমরা যদি এই লব্ধির মান বের করি তাহলে সেটাই হবে আপেক্ষিক বেগের মান।
আর এই লব্ধির দিক বের করলে ওই দিকটাই হবে আপেক্ষিক বেগের দিক। এবার কাজে লেগে যাই। আমাদের যে চিত্র আছে সেই চিত্রে ভিএ আছে, হ্যাঁ ভিএ আছে, কিন্তু মাইনাস ভিবি কি আছে? মাইনাস ভিবি নাই। তাহলে আমি মাইনাস ভিবি বানায় নিব কেমনে? এই যে ভিবিটা, এই ভিবিটাকে যদি তুমি জাস্ট সিম্পলি উল্টিয়ে দাও, এই যে এইভাবে উল্টায় দাও, এই যে উল্টায় দাও, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভিবি। তো আমরা তোমাদেরকে আগে বলছি ভেক্টর উল্টাইলে তার মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে এই ভেক্টরটা হলো মাইনাস ভিভি ভেক্টর, এটার মান ছিল 2, এটার মান আছে কত? 2 আছে। যেহেতু এটাকে উল্টাইছো, এটা কিন্তু মনে মনে বাদ, যাকে উল্টাইছো সে কিন্তু মনে মনে বাদ। এবার বেঁচে রইছে এই ভেক্টরটা, এই ভেক্টরটা। তাহলে এদের লব্ধি হবে এদের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ। এই যে প্যারালাল নিয়ে নাও, এই যে প্যারালাল নিয়ে নাও, মোটামুটি এটা সামান্তরিক মনে হচ্ছে। এই যে কর্ণটাই হচ্ছে আমার লব্ধি, আর এই লব্ধিটাই হচ্ছে আমাদের ভি এ বি। এবার এই ভি এ বির মানটা কি তোমরা বের করতে পারবা না? পারবা। এই যে ভি এ বি লব্ধি সূত্র √অফ পি স্কোয়ার, পি মানে 2, কিউ মানে ধরো 5, যে 2 স্কোয়ার 5 স্কোয়ার, মান কিন্তু নেগেটিভ হয় না, 2ab cos। খালি এই জায়গাটা একটু সতর্ক থাকবা, এখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি বসায় দিও না। অ্যাঙ্গেল হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে ভিএ এবং মাইনাস ভিবির মধ্যবর্তী কোণ। অ্যাঙ্গেলেই খালি চেঞ্জ হবে, আগে ছিল অ্যাঙ্গেল 120, বাট ভিএ আর মাইনাস ভিবির মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি। এটার কানার বাই অন্ধও বুঝে। সেই যে এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে আপেক্ষিক বেগের মান। এবার যদি তোমার মনে হয় আপেক্ষিক বেগের দিক বের করবা, সেটাও পারবা। যে এই যে আপেক্ষিক বেগটা ধরি ভি এর সাথে, মানে এই যে 5 এর সাথে থিটা কোণে যায়, তাহলে ফর্মুলা tan থিটা শিখাইছিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই যে 5 এর সাথে যে থিটা কোণে যাচ্ছে, তাহলে 5 নিচে সিঙ্গেল, বাকি রইল 2, তাহলে এখানে 2 sin 60 ডিগ্রি প্লাস 2 cos 60 ডিগ্রি। ব্যাপারটাকে বুঝাইতে পারছি? এটা হচ্ছে আপেক্ষিক বেগের মান, আর নিচেরটা হচ্ছে আপেক্ষিক বেগের দিক। তাইলে ভাই তোমাদেরকে ভিএ ভিবির মান কি ভেক্টর রূপে আইতে কনভার্ট করে ম্যাথ করলে প্রবলেম হবে না? প্রবলেম হবে না। আমি তোমাদেরকে একটা সিস্টেমে শিখাচ্ছি, কারণ ভার্সিটিতে আপেক্ষিক বেগ দিয়ে আসে না তেমন একটা। তো যেগুলো আসবে সেগুলো তুমি এইভাবেই করতে পারবা, আই জে কে কনভার্ট করে করার প্রয়োজন পড়বে না। বুঝতে পারছো? সো সিস্টেম একটা শেখো, ভালো মতো শেখো, ওইটাই। আর যদি তুমি আরো অ্যাডভান্স জানতে চাও তখন আই জে কে কনভার্ট করে কইরো, ওটা আপাতত ভার্সিটিতে দরকারই নেই। অফলাইন বিভিন্ন কোচিং এ দেখবে আপেক্ষিক বেগ ভার্সিটির জন্য পড়াই না, কারণ ভার্সিটিতে এটা আসেই না। ওই যে ভার্সিটিতে ইজি কেসটা আছে, সেই জন্য ইজি কেসটা আগে শিখেছি। এটা জিএসটিতে আসছিল যে একই দিকে গেলে কি করব, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব, আর বিপরীতে গেলে যোগ করে দিব। এটা সোজা জিনিস। বাট যদি অ্যাঙ্গেল করে দেয় এই যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এইভাবে চিন্তা করতে হবে, যার সাপেক্ষে বি এর সাপেক্ষে ভেক্টর বিয়োগ। আর ভেক্টর বিয়োগ মানে আসলে কিছুই না, ভেক্টর বিয়োগ মানে আসলে নতুন কিছুই না। ভেক্টর বিয়োগ মানে এই, আবার বলতেছি, যারা আবার করতেছে দেখো, আবার বলতেছি, যার সাপেক্ষে বি এর সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিব। এই যে লিখে দিছে ভেক্টর বিয়োগ করে দিব। এইটা মানে কি বোঝায়, এটা মানেটা বুঝতে হবে। এটা না মানে বুঝতে পারলে তুমি আন্ডা খাও যায়। এটার মানে হলো ভি এ ভেক্টর আর মাইনাস ভিভি ভেক্টরের লব্ধি। এবার আমাদের যে চিত্রটা দিছে সেই চিত্রে আসি। চিত্রে এটা হচ্ছে ভি এ ভেক্টর আর এটা হচ্ছে ভিভি ভেক্টর। বাট আপেক্ষিক বেগ যার সাপেক্ষে তাকে উল্টায় দিতে হয়, এই যে মাইনাস ভিভি লাগবে। তাহলে ভিভি কে উল্টায় দিলে, এই যে সিম্পলি জাস্ট উল্টায় দাও 180 ডিগ্রি কোণে, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিভি। ভেক্টর উল্টাইলে তার মান কখনোই নেগেটিভ হয় না। তাহলে মান এটা ছিল 2, এটার মানও কত? 2ই আছে, এটা 5। তাহলে এখন কার কার লব্ধি? ভিএ আর মাইনাস ভিভি। ভিএ আছে, হ্যাঁ আছে। মাইনাস ভিভি আছে, হ্যাঁ আছে। তাহলে এই বাহু আর এই বাহুর যে লব্ধিটা, এই যে গোলাপি কালার লব্ধি, মেয়েদের খুশি করার জন্য গোলাপি দিয়েছি, এই লব্ধিটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটার মান বের করবা, √5 স্কোয়ার 2 স্কোয়ার 2 × 5 × 2 cos, এই যে এই কোণটা। তো তোমরা বুঝতে পারতেছো এইটা 120 হলে পুরোটা যেহেতু 180, এটা 120, তার মানে এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি আপেক্ষিক বেগের মান বের হয়ে আসলো। এবার দিক, ওই যে লব্ধির দিক কেমনে বের করতে? ধরি লব্ধিটি এই যে 5 এর সাথে থিটা কোণে যায়, যার সাথে থিটা সে নিচে একা, বাকি রইল কি 2 আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে 2 sin 60 2 cos 60 শেষ।
এইগুলো আপেক্ষিক বেগ। কোন 60 কেমনে হলো ভাইয়া? এটারে যদি জাস্ট উল্টায় দাও, এই যে এটা ভাবে আছে না, এই যে উল্টায় দিলাম মাইনাস ভিবি, তাহলে এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণ এটা কত? 60। তো এটা 120, পুরোটা 180, তাহলে এটা কত? 60 না রে ভাই? জাস্ট 180 থেকে বিয়োগ করে দাও 120 কে, তাহলে এটা 60 পেয়ে যাবো কোণ। ক্লিয়ার? ওকে, আমরা অঙ্ক করলে আরো বুঝে ফেলবো। দেখো আমাদের মোট কথা আপেক্ষিক বেগের মানে হচ্ছে যার সাপেক্ষে তাকে উল্টায় দিব, শেষ। তাকে উল্টায় দিয়ে লব্ধি বের করবো, বুঝছো? এইটাই, আর কিছু না। সোজা বাংলা কথা বের করব, এটা হচ্ছে আপেক্ষিক বেগের সোজা বাংলা কথা। আপেক্ষিক বেগ মানে কি? যার সাপেক্ষে বলবে সে যেমনে আছে জাস্ট তার উল্টায় দিব, উল্টায় দিয়ে লব্ধি বের করবো, শেষ। যার সাপেক্ষে তারা জাস্ট চুইং করে উল্টায় দিব, চুইং করে লব্ধি বের করে ফেলবো, ঠিক আছে? চুইং, কোনো কথা হবে না। ওকে, ডান। এবার বৃষ্টি ছাতা অঙ্ক। ভাইয়া বৃষ্টি ছাতার অঙ্কে তার সাপেক্ষে এটা ডিরেক্টলি বলবে না, তো তুমি চিন্তা করবা যে ভিজবে তার সাপেক্ষে। একটু লিখে নাও, এই যে বৃষ্টি ছাতার অঙ্কে মনে রাখতে হবে যে ভেজে তার সাপেক্ষে, এটা মনে রাখতে হবে। যদি মনে করো বৃষ্টির মধ্যে গাড়ি চলতেছে পিপ 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 পিপ, তাহলে গাড়ির সাপেক্ষে। ওকে, সো যার সাপেক্ষে, যে ভিজে তার সাপেক্ষে আর কি। বৃষ্টি ছাতার অঙ্কগুলোতে বৃষ্টি পড়তেছে, গাড়ি চলতেছে, কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, যে ভিজে তার সাপেক্ষে। ওকে, এবার বৃষ্টি ছাতার অঙ্কগুলোতে যেটা হয় যে একজন লোক এইভাবে যাচ্ছে, একজন লোক এদিকে যাচ্ছে, ধরো এটা হচ্ছে লোকের বেগ, ভেলোসিটি অফ মেন, এটার বেগ বলে দিল 5 মিটার পার সেকেন্ড। ওকে, বলে দিল। এরপর বলে এই লোকের মাথার উপরে প্রকৃতভাবে খারাপভাবে বৃষ্টি পড়তেছিল এইভাবে, তাহলে বৃষ্টি পড়ছে যেভাবে খারাপভাবে, যেভাবে। তো ভেক্টরের হিসাব নিকাশ করার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা ভেক্টরকে পায়ে পা মিলাই দিতে হয়। তো বৃষ্টি যেভাবে নিচের দিকে পড়তেছে, এই কারণে দুইটা ভেক্টরের পাকে আমি এইভাবে জয়েন করে দিলাম, পায়ের সাথে পা মিলাই দিলাম। এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা বৃষ্টির বেগ মনে করো বললো 3 মিটার পার সেকেন্ড। ওকে, বৃষ্টি এভাবে পড়তেছিল। এবার বললো প্রশ্নটা বুঝো, একজন লোক দৌড়াইতেছে, বৃষ্টি সোজাসুজি পড়তেছিল, বাট লোকটা দৌড়াইলে লোকের সাপেক্ষে বৃষ্টি কি আপেক্ষিক বেগ পাবে না? ভাই তোরা যদি বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়া থাকিস সুন্দর মতো, বৃষ্টি ঠিক টুটুস করে তোমার মাথায় পড়বে। তুমি যদি বৃষ্টির মধ্যে তুফানের বেগে দৌড়াও, বৃষ্টি কি তোমার গায়ে এসে পড়ে না? আচ্ছা, তুফানের বেগে তুই দৌড়াইতে পারবি না বলে লাভ নাই, তাহলে তুই ম্যারাথন নিস্ট হইতি। তোদের মধ্যে কিছু ছাপড়ি পোলাবান আছে যারা বাইক চালাস, বাপের বাইক আছে, সেই বাইকটা ধুমধারাক্কা চালাস, এইসব ছাপড়িগিরি বাদ দিতে হবে, ঠিক আছে? যাই হোক, তো ধরো বাইক যখন চালাচ্ছ বৃষ্টির মধ্যে, তখন বৃষ্টি এসে খুব তাড়াতাড়ি তোমার মাথার মধ্যে আঘাত করে না? হেলমেট না থাকলে বোঝা যায় কাটার মতো বিধে, তাই না বৃষ্টি? এর কারণ হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টি তখন একটা আপেক্ষিক বেগ পায়, এবং বৃষ্টিটা আপেক্ষিক বেগের দিক বরাবর পড়ে। তো তুমি যখন এত বেগে দৌড়াইতেছো, তখন বৃষ্টি নিশ্চয়ই তোমার মাথার উপরে 3 বেগে এইভাবে পড়বে না। তো তোমার কাছে চাইছে বৃষ্টির আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। কোয়েশ্চেন হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় কর। তুমি এদিকে যাচ্ছ 5 বেগে, বৃষ্টি পড়তেছিল 3 বেগে, তো তুমি যখন দৌড়ান দিলা তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান ও দিক। তো ভাইয়া প্রশ্নটা দেখে ফার্স্টে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে চিন্তা করবা কার আপেক্ষিক বেগ। প্রশ্ন হচ্ছে কার আপেক্ষিক বেগ? বৃষ্টির। তাহলে এভাবে লিখবা ভি, কার আপেক্ষিক বেগ? বৃষ্টির, মানে রেইনের। কার সাপেক্ষে? এই ম্যানের সাপেক্ষে, লোকের সাপেক্ষে। ওকে, লিখলা। এরপর তুমি ইয়াসিন ভাইয়ের কথা চিন্তা করবা। ইয়াসিন ভাই বলেছেন যার সাপেক্ষে তারে ভেক্টর বিয়োগ কইরা দে কইরা, যে ভিআর থেকে আমরা এম এর সাপেক্ষে যেহেতু এম কে ভেক্টর বিয়োগ করে দিলাম, তাহলে ভেক্টর সাইন। এবার দেখো উপরের লাইনটা, যার সাপেক্ষে তাকে উল্টায় দেওয়া লব্ধি বের কর।
মানে হচ্ছে ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি, আর কিছুই না। এই লাইনটাই তোমার বলে দিবে কি করতে হবে, ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধিটাই হবে আপেক্ষিক বেগ। তাহলে ভিআর আছে, হ্যাঁ স্যার আছে, মাইনাস ভিএম কি আছে, নাই। তাহলে যে ভিএমটা জাস্ট উল্টায় দিলেই মাইনাস ভিএম পাবা, যে ভিএম যেভাবে আছে জাস্ট এটা উল্টায় দাও, এই যে উল্টায় দিলাম, উল্টায় দিলে তুমি যেটা পাচ্ছ এই যে জিনিসটা, এই যে মালটা, এটা হচ্ছে মাইনাস ভিএম। যখন এটা উল্টা দিবে এটা কুচু 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 করে নাই করে দাও, মনে মনে এটা নাই, উল্টায় যে দিছো, উল্টানোর পরে এটা যে পাইছো এটা হচ্ছে মাইনাস ভিএম। তো আন্না বাচ্চারা মনে রাখবা, ভেক্টরকে উল্টাইলে তার মানের কোনো চেঞ্জ হয় না। এটার মান 5 ছিল, এটার মান কত আছে, 5ই আছে, এটার মান 3 আছে। এবার কার কার লব্ধি, তোমার এটা মাইনাস হইলো না প্লাস হইলো এটা চিন্তা করার দরকার নেই, এই যে উল্টায় দিয়ে লব্ধি বের কর। এই যে এই বাহু আর এই বাহুর লব্ধি, প্যারালাল প্যারালাল, এই যে কর্ণ, এটাই হচ্ছে আমাদের লব্ধি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। শেষ ভিআরএম। এবারে আপেক্ষিক বেগ কি বের করতে পারবি না, তুই উল্টাইছস না পাল্টাইছস এত চিন্তা করার দরকার নাই। একটা বাহু 5, একটা বাহু 3, মধ্যবর্তী কোণ বুঝাই যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার আপেক্ষিক বেগ মানে এই লব্ধিটা কত হবে, সুতরাং আমাদের এই লব্ধিটা হবে, সুতরাং এই যে লব্ধির মান হবে 90 ডিগ্রি কোণে থাকলে লব্ধির মান কত হয়, √(p²) মানে 5² প্লাস 3²। শেষ। 25 আর 9 কত হয়, 34, √34 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে আপেক্ষিক বেগের মান, বৃষ্টির আপেক্ষিক বেগের মান। এবার দিক, ভাইয়া দিক তোমার যার সাথে মন চায় বের করো, বাট নর্মালি আমরা উলম্বের সাথে বের করি, উলম্ব মানে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাথে বের করি। আবারও বুঝো, নর্মালি আমরা বের করি ওয়াই অক্ষের সাথে বা উলম্বের সাথে। তাহলে ওয়াই অক্ষ বা উলম্ব বলতে এই নীল কালার বাহুটা, এর সাথে এই যে এই কোণটা বের করবা, এই কোণটা থিটা। ভাই এটা তো এমনিও বের করা যায়, লব্ধি সূত্র দিয়েও বের করা যায়। দেখো তো ভাই, তোমরা যারা বুঝো তারা তো বুঝতেছো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি বের করতে চাও তাহলে তো tan থিটা সমান লম্ব বাই ভূমি দিয়েই করতে পারো, পারো না? পারো। এটার লব্ধি সূত্রও লাগে না, tan থিটা সমান থিটার বিপরীত বাহুটা লম্ব, এই যে এটা লম্ব, এটা কত, এটার মান হচ্ছে 5, এটা মাইনাস ভিএম সমস্যা নাই, বাট এটার মান কত 5, এই যে লম্ব 5 আর ভূমি হচ্ছে এটা 3, লম্ব বাই ভূমি। শেষ। তাহলে থিটা হচ্ছে tan ইনভার্স 5/3। এটা কোন দিকের সাথে, কোন উলম্বের সাথে, উলম্বের সাথে, উলম্বের সাথে। তাহলে এই কোণে বৃষ্টিটা পড়বে। তাহলে যদি ছাতা ধরতে হয় তাহলে এই কোণে, মানে এই যেভাবে বৃষ্টি তার মানে এইভাবে পড়বে আকাশ থেকে, তাহলে ছাতা ধরতে হলে এই যেভাবে ছাতা ধরতে হবে, উলম্বের সাথে এই কোণটা মানে এই কোণটা, এই যে এই কোণে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। তো শর্টকাটটা শিখে নাও। শর্টকাট যদি এরকম সিনারি থাকে, শর্টকাট হচ্ছে কত কোণে ছাতা ধরবা, tan ইনভার্স। দেখো তো ভাই, এই যে 5, এই 5টা কার বেগ, লোকের বেগ, আর এই যে 3 এটা কার বেগ, বৃষ্টির বেগ। তো এটা এইভাবে মনে রাখবা, লোকের বেগ বাই বৃষ্টির বেগ। এই কোণে উলম্বের সাথে ছাতা ধরতে হয়। এটা কার সাথে ছাতা, উলম্বের সাথে, ছাতে ছাতা। এটা শর্টকাট, এটা বইয়ে ছিল। কত কোণে ছাতা ধরতে হবে ভাই, বৃষ্টিতে এইভাবে পড়বে, তাহলে এই কোণেই ছাতা ধরতে হবে, যে এই কোণটা উলম্বের সাথে, এইখানে যে কোণ এটাও তো সেই কোণই, বিপ্রতীপ কোণ। তাহলে উলম্বের সাথে এই কোণে ছাতা ধরতে হবে যদি বৃষ্টি থেকে রেহাই পেতে চাও। কত কোণে, tan ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ। কেমনে আসছে, এই হচ্ছে কাহিনী, এইভাবে আসছে। বুঝলা, শর্টকাটও শিখলা। যদি প্রশ্নে আসে কত কোণে ছাতা ধরবো, উলম্বের সাথে, উলম্বের সাথে কিন্তু এটা, তাহলে tan ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ। যদি বলে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা, তাহলে এই যে এটা বের করে 90 থেকে বিয়োগ করে দিবা, এই যে এই কোণটা পাবা, এটা হচ্ছে অনুভূমিকের সাথে কোণ। এই যে এখানে একটা কোণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনুভূমিকের সাথে কোণ। এই কোণটা যদি বের করতে হয় 90 থেকে থিটা বিয়োগ দিলেই তো হয়ে যাবে। বুঝছো? হাসিফ বলেছে বৃষ্টি আমার এক্স। গুড হাসিফ। আচ্ছা, একবার বলছে আরেকবার, ভাইয়া আমাদেরকে 100 বার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু মনোযোগ দাও। যার সাপেক্ষে তাকে বিয়োগ করবো, তাহলে লোকের সাপেক্ষে লোককে বিয়োগ করলাম। এটা মানে কি বোঝায়, ভিআর এবং মাইনাস ভিএম এর লব্ধি। তাহলে এবার ভিআর কি আছে, আছে। মাইনাস ভিএম কি আছে, নাই। তাহলে মাইনাস ভিএম বানাই নিলাম, এটা হচ্ছে মাইনাস ভিএম। তাহলে এই যে 5 আর 3 এর লব্ধি, তোর মাইনাস টাইনাস চিন্তা করার দরকার নাই, তুই খালি চিন্তা করবি যে 5 আর 3 এর লব্ধি, এদের মধ্যবর্তী কোণ এই যে এটা 90 ডিগ্রি, আগেও 90 ছিল, উল্টা এলেও 90 থাকবে। তাহলে এই যে লব্ধির মান চলে আসছে। এবার দিক আমরা এই যে ওয়াই অক্ষের সাথে বের করছি, উলম্বের সাথে,
তাহলে যার সাথে থিটা সে নিচে একা, এই যে 3 নিচে একা, বাকিটা sin 90, বাকিটা cos 90, এই কারণে 5/3 আসছে। এবং এটা হচ্ছে উলম্বের সাথে কোণ, শেষ। তাহলে উলম্বের সাথে এই কোণে ছাতা ধরতে হবে বা এই কোণে বৃষ্টিটা পড়বে। ওকে, সাউন্ড কি ক্লিয়ার? একজন বলতেছে সাউন্ড শোনা যাচ্ছে না, একটু দেখে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সাউন্ড কি শোনা যাচ্ছে? আরে শালা বুটের ডাল, সেই আছে বুটের ডাল, ডাল থাকলে আর কিছু লাগবো না, বুটের ডাল রে। ওকে, মনে থাকে জানো। না ক্লিয়ার হলে শর্টকাট, আর কোনো কথা নাই, শর্টকাট tan ইনভার্স মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এবার গাড়ির কাজ ভেজা, এরপর আমরা একটা অঙ্ক করাবো, সমস্যা নাই। গাড়ির কাজ ভেজা ভাইয়া দেখো, একদমই সহজ, কঠিন কিছু না। গাড়ির কাজ ভেজার অঙ্কে 3টা জিনিস থাকে, দেখো। এটা হচ্ছে বৃষ্টি পড়তেছে, এই মনে করো বৃষ্টি, বৃষ্টি এইভাবে পড়তেছে, এটাকে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে নীল কালার। আবার কেউ কেউ না বৃষ্টি সাদা কালার, আবার কেউ কেউ না ভাই বৃষ্টির গাল তো গোলাপি ছিল, ওই যে বলদ কইছে আমার এক্স বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টির বেগ। গাড়ির কাজ ভেজার অঙ্কে বৃষ্টি থাকে, বাতাস থাকে, এই মনে করো সবুজ কালার, এটা হচ্ছে বাতাসের বেগ। এটা কার বেগ? এয়ার। এটা আবার তোমাদের এয়ার ভাইয়া না, এটা বাতাসের বেগ। এবং গাড়ি একটা বেগ থাকে, কার বেগ থাকে? গাড়ির বেগ। এটা মনে করো গাড়ির বেগ, এই যে গাড়ির বেগ, এদিকে একটা গাড়ির বেগ থাকে, এই যে গাড়ির বেগ, এটা এইখানে না দিহানে দিই, একই বরাবর বাতাসের দিক বরাবরই গাড়ির একটা বেগ থাকে, এটা মনে করো ভি কার, ভিসি। ভিসি মানে বুঝাচ্ছে বি কার। তাহলে 3টা জিনিস থাকে, একটু লিখে নাও, বৃষ্টির বেগ, গাড়ির বেগ, বাতাসের বেগ। ওকে, এইবার বলো গাড়ির কাজ ভেজার অঙ্ক, কে ভেজে? প্রশ্ন করো, কে ভিজে? কে ভিজে? গাড়ি। তাহলে এখানে কাজ ভেজার অঙ্কে আমরা যে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করব, কার সাপেক্ষে বের করব? প্রথম প্রশ্ন, কে ভেজে? প্রথম প্রশ্ন, কে ভেজে? ভেজে কে? উত্তর হচ্ছে গাড়ি। তাহলে যে ভেজে তার সাপেক্ষে, তাহলে কার সাপেক্ষে? তৃতীয় প্রশ্ন, কার সাপেক্ষে বের করব? উত্তর হচ্ছে গাড়ির সাপেক্ষে বের করব। কার বেগ? বৃষ্টির বেগ। এখানে কার সাপেক্ষে? 3টা বেগ আছে, ভয়ের কোনো কারণ নাই। কার সাপেক্ষে বের করব? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করব, ওইটা হবে আপেক্ষিক বেগ। এবার তোমাদেরকে একটা কথা বলেছি, কথাটা একটু বলো, সবাই মন দিয়ে পড়ো, লিখতে হবে না, মন দিয়ে পড়ো। প্রথমত হচ্ছে গাড়ির অঙ্কে কে ভিজে? গাড়ি ভিজে। তাহলে কার সাপেক্ষে? গাড়ি। কার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবা? গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা বের করবা। এবার উপরের লাইনটা পড়ো, যার সাপেক্ষে বের করব তাকে উল্টায় দিয়ে লব্ধি বের করব। যার সাপেক্ষে তাকে উল্টায় দিয়া লব্ধি বের করব। এখানে কার সাপেক্ষে বাবারা? গাড়ির সাপেক্ষে। এটা তো হচ্ছে রিয়েল সিন, আমরা এখন অঙ্ক করব, এটা হচ্ছে রিয়েল সিন। এবার আমরা অঙ্ক করব। অঙ্ক কেমনে করব? অঙ্ক করার বেলা এখানে একটা বর্ডার লাইন টেনে দাও। এবার কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। দেখি একটু, বাতাস বাতাসের মতো থাকবে, এই যে বাতাস বাতাসের মতো আছে, বৃষ্টি বৃষ্টির মতো এইভাবে পড়তেছে, কই আই বৃষ্টি যে পে ধান দিব মেপে। সাপেক্ষে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে এই যে গাড়ির বেগটাকে সিম্পলি উল্টায় দিব, এই যে গাড়ির বেগটা এটা উল্টায় দিব, শেষ। এই যে গাড়ির বেগটা উল্টায় দিব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভিসি। এটা হচ্ছে বাতাসের বেগ ভি এআর, এটা হচ্ছে রেইনের বেগ ভি আর। এই হচ্ছে সিনারি, অঙ্ক করার সিনারি। এবার তোমরা আমাকে বলবা যে এখানে এই যে মাইনাস নাকি এগুলো দেখার দরকার নেই। ধরো আমি মান দিয়ে দিলাম, এটার মান দিলাম হচ্ছে 70, এটার মান দিলাম 69, এটার মান দিলাম 2। তোমরা কি বলতো, এখানে একটা ফুটবল আছে, চিন্তা করো, এই ফুটবল বা এটা হচ্ছে বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটাকে বাতাসের দিকে টানতেছে 69 বল দিয়া, গাড়ির দিকে টানতেছে 70 দিয়া, নিচে নামতেছে বৃষ্টি 2 দিয়ে।
এই ফোঁটাটা কোন দিকে যাবে তোমার কি মনে হয়? প্রথমত ওর আর ওর মধ্যে ফাইট লাগবে, এটার হিসাবে পরে আসি। 69 আর 70 এর মধ্যে ফাইট লেগে জিতবে কে? 70। তাহলে আলটিমেটলি 69 কাটাকাটি হয়ে গেল, জিতলো 70। তাহলে এবার বাকি রইল কে দেখো তো, এটার উপরে নিচের দিকে বাকি রইল 2, এদিকে 70 এর জিতার পর কত আছে? 1 আছে। 70 থেকে 69 মাইনাস গেলে 1 থাকবে। 2 আর 1 এর ক্রিয়ায় এইটা অবশ্যই এই বরাবর পড়বে। তাহলে তোমার খালি এই চিত্র দেখে বুঝতে হবে, মানগুলো থেকে বুঝতে হবে, এইটুকুই কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে এই বৃষ্টির ফোঁটাটা এই দিকে পড়বে। এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? বোঝা যায় কি যে এই যে বৃষ্টির ফোঁটাটা এই 3 জনের টানাটানিতে যে এইদিকে পড়বে। ভাই প্রথমত ওদের দুজনের মধ্যে ফাইট হবে, কে জিতবে? 70। আর এদিকে আছে 2, তাহলে 70 জিতার পর থাকবে 1, এদিকে 2, 1 আর 2 এর টানে এই বরাবর বৃষ্টিটা পড়বে। এই বরাবর যদি বৃষ্টি পড়ে, গাড়িটা অ্যাকচুয়ালি যাচ্ছিল কোন দিকে? এই দিকে। তাহলে যে গাড়ির মুখ কিন্তু এই দিকে, দেখো এই হচ্ছে গাড়ি, গাড়ির মুখ এই দিকে। তাহলে যদি এইভাবে বৃষ্টি পড়ে তাহলে গাড়ির কোন কাজ ভিজবে? গাড়ির সামনের কাজটা ভিজবে। এটা হচ্ছে গাড়ির ব্যাক গ্লাস। তাহলে এইভাবে বৃষ্টি পড়লে আর গাড়ির ব্যাক গ্লাস ভিজবে না। তাহলে গাড়ির কোন গ্লাসটা ভিজবে? সামনের গ্লাস। তাহলে ভাই গাড়ির সামনের গ্লাস তখনই ভিজবে যখন গাড়ির বেগের মান বাতাসের বেগের মানের চেয়ে বেশি হবে। একটু লিখো, তাহলে গাড়ির বেগের মানটা বাতাসের বেগের মানের চেয়ে যখন বেশি হবে, তাছাড়া কিন্তু না। এটুকুই বোঝা গেছে নাকি বুঝো নাই? এই যে যারা আরেকবার বলতেছো খেয়াল করো, গাড়ি একে বোঝান, গাড়িটা পরে রাখলাম। দেখো প্রথমত রিয়েল সিন এরকম, আমি অঙ্ক করাবো সমস্যা নাই। রিয়েল সিনটা এরকম যে বাতাস এদিকে যাচ্ছে, গাড়ি এদিকে যাচ্ছে, বৃষ্টি এদিকে পড়তেছে। অলওয়েজ গাড়ি বাতাসের দিকেই যায় আমাদের অঙ্কগুলোতে। এবার যার সাপেক্ষে তাকে উল্টায় দিবা, মানে এই যে জাস্ট এটা মাইনাস ভিসি করে দিবা। এবার তোমরা আমাকে বলো, এই যে বৃষ্টির ফোঁটাটা ওকে 3 জন মিলে টানতেছে, এদিকে ধরো 69, ধরতে বলছি 69, এদিকে 70, এদিকে 2, তাহলে বৃষ্টির ফোঁটাটা কোন দিকে যাবে? প্রথমত ওর আর ওর মধ্যে ফাইট হবে, কে ওরে টাইনা নিতে? ও নিতে পারবে কারণ ও 70। 70 আর 69 ফাইট হলে এদিকে থাকবে কত? 1, আর নিচের দিকে আছে কত? 2। 1 আর 2 এর লব্ধি হবে এই বরাবর। এই বরাবর যদি বৃষ্টি পড়ে, এই বরাবর বৃষ্টি পড়লে গাড়ির কোন কাজটা ভিজবে? সামনের কাজ ভিজবে। তাহলে গাড়ির সামনের কাজ ভিজানোর শর্ত হচ্ছে যে গাড়ির বেগের মান অবশ্যই বাতাসের বেগের মানের চেয়ে বেশি হবে। ভেলোসিটি অফ কার ইজ গ্রেটার দ্যান ভেলোসিটি অফ এয়ার। তাহলে কোন গ্লাসটা ভিজবে? সামনের গ্লাস। এবার তোমরা নিজেরাই বলতে পারবা পেছনের গ্লাসটা কখন ভিজবে? পেছনের গ্লাস তখনই ভিজবে যখন গাড়ির এইভাবে বৃষ্টি পড়বে। তাহলে বলো তো এইভাবে বৃষ্টি কখন পড়ে? তোমরা বলো। এইভাবে বৃষ্টি তখনই পড়বে যখন এইভাবে বৃষ্টি তখনই পড়বে যখন এই যে এটার মানের চেয়ে কম হবে, অর্থাৎ ভেলোসিটি অফ কার ইজ লেস দ্যান ভেলোসিটি অফ এয়ার। দেখো ভাইয়া, এইভাবে বৃষ্টি তখনই পড়বে, যে এইভাবে যদি বৃষ্টি পড়ে, এই যে এইভাবে, তাহলে গাড়ির পেছনের কাজটা ভিজবে। এইভাবে বৃষ্টি তখনই পড়বে যখন এটার মান এটার চেয়ে কম হবে। ধরো এখন এটা 69, এটা 70, এর মধ্যে জিতলো এটা, নিচেরটা তো সাদাসিধা, ও তো বসে রয়েছে, ও সেদিকেই যাবে যেদিকে বড়, তাহলে ও এদিকে চলে যাবে। আর এদিকে গেলে তখন পেছনের কাজটা ভিজবে। তাহলে পেছনের কাজ তখনই ভিজবে যখন কারের ভেলোসিটি বাতাসের ভেলোসিটির চেয়ে কম। বুঝছো? এবার চলো অঙ্ক করি। যারা বুঝছো, যারা বুঝো নাই তারা এইদিকে তাকাও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই অঙ্কটা দেখো, একটাই অঙ্ক করাবো। দেখো এই যে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক, একের মধ্যে 3, পুরো ড্রয়িং করে দেখাইতেছি। এই যে অঙ্কটা আমরা এখানে করব, আগে ড্রয়িং করি। ড্রয়িংটা হচ্ছে একটা গাড়ি আছে, এমন একটা গাড়ি, সবাই দেখো, আগেরটা না বুঝলে এটা বুঝবা, সমস্যা নেই, এটা একদম ড্রয়িং করে দেখা। তো এমন একটা গাড়ি হচ্ছে গাড়ির ফ্রন্ট গ্লাস, আগে বুঝো, এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট, এটা হচ্ছে গাড়ির ব্যাক। ওকে, গাড়িটা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। এখানে বলে দিচ্ছে গাড়িটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমমুখী একটা গাড়ি। তাহলে গাড়িটা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম। গাড়িটা যাচ্ছে এইদিকে, তাই না? এইদিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ কার। খেয়াল করো, এটা হচ্ছে ভেলোসিটি অফ কার।
ঠিক ওই দিকেই কিন্তু বাতাস যাচ্ছিল, কত বেগে? 70 বেগে। তাহলে এই হচ্ছে ভেলোসিটি অফ এয়ার। ঠিক এই দিকেই বাতাস আছে, বাতাসের বেগ হচ্ছে ভেলোসিটি অফ এয়ার। আর বৃষ্টি লম্বালম্বি ভাবে নিচে পড়তেছে, এই যে এইভাবে বৃষ্টি পড়তেছে, এই যে এইভাবে দেখো বৃষ্টি এইভাবে পড়তেছে, ভেলোসিটি অফ রেইন। সবগুলোই দেওয়া আছে। এবার প্রথম প্রশ্নে বলছে যে গাড়ি কত বেগে চললে শুধুমাত্র পেছনের কাচ ভিজবে। তাহলে প্রথমত আমরা অঙ্কের জন্য চিত্র আঁকবো। এই যে এ নাম্বার, ভাইয়া কে ভিজবে? গাড়ি। তাহলে গাড়িটাকে উল্টায় দাও, এই যে গাড়িটাকে উল্টায় দিলাম, এই যে মাইনাস ভিসি, ওকে, ভেক্টর। তারপর এদিকে কে আছে? বাতাস আছে, এই যে এদিকে বাতাস আছে, ভি এয়ার। আর এদিকে আছে বৃষ্টি, এই যে শান্তশিষ্ট নির্বিশিষ্ট বৃষ্টি। বৃষ্টিরে নিয়ে লাগছে টানাটানি। দুই বয়ফ্রেন্ড, কে বৃষ্টিকে তার দলে বাগিয়ে নিতে পারবে? এয়ার পারবে না সি পারবে? কে পারবে বৃষ্টিকে তার দলে বাগিয়ে নিতে? তোমরা আগে বলো, এই ফ্রন্ট গ্লাস ভেজার জন্য বৃষ্টির কেমনে পড়তে হবে? এইভাবে বৃষ্টি এইভাবে পড়লে ফ্রন্ট গ্লাস ভিজে, বৃষ্টি এইভাবে পড়লে পেছনের গ্লাস ভিজে। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে শুধুমাত্র পেছনের কাজ ভিজাবো, তাহলে বৃষ্টির এইভাবে পড়াবো। বৃষ্টিরে যদি এইভাবে পড়াইতে চাই, এইভাবে বলো কারে জিতাইতে হবে? তোমরাই বলো। এখানে এয়ারে জিতাবো না সিরে জিতাবো? তোমরাই কও, কমন সেন্স। দেখো শুধুমাত্র পেছনের কাজ ভিজাবো, তাহলে বৃষ্টিকে এইভাবে পড়াইতে হবে। বৃষ্টিরে যদি এইভাবে পড়াইতে চাই, তাহলে এই দুই বয়ফ্রেন্ডের মধ্যে কারে জিতাবো ভাই? অবশ্যই এই ব্যাটারে উইন করাবো। তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে গাড়ির বেগটা লেস দেন, এই যে গাড়ির বেগ হবে লেস দেন বাতাসের বেগ। তাহলে বুঝতে পারতেছি যে বাতাসের বেগটা দিয়ে দিছে 70, তাহলে গাড়ির বেগ হবে লেস দেন 70। গাড়ির বেগ হবে লেস দেন 70 এবং এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পিছনের কাজ ভিজবে। বুঝেছিস? মানে তোরা এমনি নর্মালি বুঝিস না, যখন তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে বুঝাই তখন তোরা বুঝিস। তোদের মাথা কতটা সক্রিয় হয়ে যায়, তোদের প্রত্যেকটা নিউরন তখন অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ ভাইয়া কি বললো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একটু শুনি তো আবার। নিউরন পুরা অ্যাক্টিভ, পুরা মানে তরতর করে ওঠে নিউরন গুলা। নর্মালি যখন বুঝাই বুঝবোই না, ভাইয়া কি বলতেছে, মা একটু শরবত দাও তো, না আমাকে একটু আপেল কেটে দাও তো। ও ভাইয়া কি বুঝাইছিলাম, আবার বুঝান, আবার বুঝান, বুগি নাই আবার বুগান। এই অবস্থা হচ্ছে তোমাদের। মনোযোগ দিলে সবই বুঝবা, বুঝছো? ওকে, তাহলে অবশ্যই গাড়ির বেগটা 70-এর চেয়ে কম হইতে হবে, তাইলে এই এয়ার জিতবে এবং বৃষ্টি এভাবে পড়বে এবং পিছনের গ্লাস ভিজবে। তাহলে পরের অঙ্কটা বলো, শুধুমাত্র সামনের গ্লাস। এখন আমি এত চিত্র আঁকবো না। এদিকে হচ্ছে এয়ার, দেখো এদিকে হচ্ছে এয়ার, কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে গাড়ির উল্টা বেগ, এই যে গাড়ির উল্টা বেগ। আমরা জানি যার সাপেক্ষে তার উল্টা দিতে হয়। এদিকে বৃষ্টি। এবার বলো আমার সামনের কাজ ভিজাইতে হবে, তাহলে বৃষ্টিকে কেমনে পড়াইতে হবে? গাড়ি কিন্তু ওইদিকে, এই যে গাড়ির মুখ কিন্তু ওইদিকে, গাড়ির ফ্রন্ট এটা, ব্যাক এটা। সামনের গ্লাস ভিজাইতে হলে বৃষ্টিকে এভাবে পড়তে হবে, লোভ দিতে হবে এভাবে। এবার বলো তাহলে কারে জিতাবো আমি? বৃষ্টি যদি এই পাশে থাকে তাহলে কারে জিতাইছি? ভিসিকে। এটা অ্যান্সার হবে ভিসির মান গ্রেটার দেন 70, মানে বাতাসের মানের চেয়ে বেশি হইতে হবে। মানে গাড়ির বেগ যদি 70-এর চেয়ে বেশি হয় তাহলে গাড়ির ফ্রন্ট গ্লাস ভিজবে। এবার হচ্ছে পরেরটা, উভয় গ্লাস ভিজবে। এই দেখ এবার বৃষ্টি নিয়ে টানাটানি করবে, কেউ ভিজবে না। এটা হচ্ছে বাতাস, ভি এয়ার। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, এই যে এদিকে গাড়ি, ভি মাইনাস ভিসি। এবার বলছে উভয় গ্লাস ভিজবে, মানে বৃষ্টি দেখো কত বেগে চালালে উভয় কাজ ভিজবে গাড়ির। উভয় কাজ ভেজা মানে কি? বৃষ্টি এভাবে সোজাসুজি পড়বে, কোনো বাঁকাবাকি নাই। মোট কথা বৃষ্টির অয়ও পাবে না, অয়ও পাবে না। তাহলে কি হবে? এই যে দুই বয়ফ্রেন্ড একে অপরের সাথে মারামারি করে ডেড, বৃষ্টি সোজাসুজি নেমে যাবে, বৃষ্টি বৃষ্টির মতো চলে আসবে। বুঝছো? তাহলে কি হবে বলতো? যখন মানে এরা মারামারি করে যেন ডেড হয়ে যায়, তখন বৃষ্টিটা কেউ ডিস্টার্ব করবে না, বৃষ্টি সোজাসুজি পড়বে এবং গাড়ির উভয় গ্লাস ভিজবে। তাহলে এখানে অ্যান্সার হবে যে ভেলোসিটি অফ কার ইজ ইকুয়াল টু 70 হলে উভয় গ্লাস ভিজবে। যে কারের এটা কিন্তু ভাইয়া মাইনাস ভিসি ভেক্টর বলতে বোঝায় এটার মান কিন্তু ভিসি আছে, এটার মান হবে 70। যদি এটার মান 70 হয় তাহলে উভয় গ্লাস ভিজবে। এই তো
ওকে, ডান। সো দিস ইজ আপেক্ষিক বেগ, আমাদের ডান। আমাদের আজকে লাস্ট টাইপ গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। ওকে, ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ভ। সো এখানে আমরা কয়েকটা জিনিস একটু বলি, কয়েকটা ইনফরমেশন গুলো কাজে লাগবে। দেখো একদম শর্টকাটে হচ্ছে গ্রেডিয়েন্ট। প্রথমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটু লিখো। প্রথমটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, ওকে। তো মনে রাখবা স্কেলার রাশির গ্রেডিয়েন্ট হয়। ধরো তোমাকে একটা জিনিস জাস্ট ডায়াগ্রাম দিয়ে বুঝাই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট করব আমরা। গ্রেডিয়েন্ট হয় কার? স্কেলার ফিল্ডের। ধরো আমি ইনপুট হিসেবে একটা স্কেলার ফিল্ড দিব, মানে এটা দ্বারা বুঝাচ্ছি স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট করব, আমরা পাবো হচ্ছে ভেক্টর ফিল্ড। ওকে, মনে থাকবে কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করলে আমরা কি পাবো? ভেক্টর পাবো। আর গ্রেডিয়েন্ট হয় কার? স্কেলার রাশির। তাহলে দেখো গ্রেডিয়েন্ট করার আগে সেটা ছিল স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ডকে গ্রেডিয়েন্ট করলে আমরা কি পাবো? ভেক্টর। ওকে, তাহলে মনে রাখবা গ্রেডিয়েন্ট হয় কার? স্কেলার ফিল্ডের। মনে করো আমি একটা স্কেলার রাশির দাম বললাম XYZ, এটা কোনো দিক না, এটা একটা স্কেলার ফিল্ড। এটা গ্রেডিয়েন্ট মানে হলো, যদি বলি গ্রেডিয়েন্ট নির্ণয় করো, গ্রেডিয়েন্ট অফ ফাই মানে হচ্ছে ন্যাবলার সাথে জাস্ট ফাইকে গুণ দিয়ে দিব। ন্যাবলা মানে কি সবাই জানো? ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ন্যাবলা। ন্যাবলার সাথে জাস্ট এই স্কেলার ফিল্ডকে গুণ দিয়ে দিব। এটা যদি গুণ হয় তাহলে প্রত্যেকের সাথে এখানে গুণ হয়ে যাবে, গুণ গুণ গুণ। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তাহলে কি বলবা এখানে ইনফরমেশন কি ভাইয়া? গ্রেডিয়েন্ট হয় স্কেলার ফিল্ডের, এবং স্কেলার ফিল্ডকে আমরা যখন গ্রেডিয়েন্ট করি আমরা ভেক্টর ফিল্ড পাবো। ওকে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ন্যাবলার সাথে স্কেলার ফিল্ডকে জাস্ট গুণন দিয়ে আংশিক অন্তরীকরণ করে দিলেই হয়ে যাবে। গ্রেডিয়েন্ট দ্বারা বোঝায় কোনো নির্দিষ্ট দিকে স্কেলার ফিল্ডের পরিবর্তনের হার। এগুলো দরকার নেই, এগুলো যখন তোমরা একাডেমিকে পড়তা তখন দরকার ছিল, এখন দরকার নেই, এখন অঙ্ক করতে পারলেই হলো। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার আসি ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট দিয়ে একটা অঙ্ক করবা, এবার আসি ডাইভারজেন্স, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ডাইভারজেন্স মানে কি? যে বক্তা দিয়ে বুঝাই। ডাইভারজেন্স হবে কোন একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স হবে। পাবো আমরা স্কেলার ফিল্ড। কি পাবো? ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স করলে আমরা কি পাবো? স্কেলার ফিল্ড পাবো। স্কেলার, ভেক্টর থেকে স্কেলার কিভাবে পাওয়া যায়? ডট গুণনের মাধ্যমে। তাহলে কোন ভেক্টর রাশিকে যখন আমরা ন্যাবলার সাথে ডট গুণন দিব তখন আমরা সেটাকে বলবো ডাইভারজেন্স, এবং ডাইভারজেন্সের ফলে আমরা কি পাবো? স্কেলার পাবো। ওকে, তাহলে কি বলবা যে ডাইভারজেন্স বলতে কি বোঝায়? একটা ভেক্টরকে ন্যাবলার সাথে ডট গুণন দিব। যেমন আমি বললাম যে ধরো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে আমি বললাম এটা ডাইভারজেন্স কত? ডাইভারজেন্স এ ইজ ইকুয়াল টু হবে ন্যাবলার সাথে সিম্পলি এ কে ডট গুণন দিয়ে দিবা, তাহলে যেটা পাবা এটাই হবে ডাইভারজেন্স। এটা একটা স্কেলার রাশি হবে, ডট গুণনে আমরা কি রাশি পাই? স্কেলার, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভেক্টর রাশির ডাইভারজেন্স করলে কি পাবো? স্কেলার। যদি বলি তড়িৎ প্রাবল্যের ডাইভারজেন্স কি রাশি? স্কেলার রাশি, মনে থাকে জানো। ডাইভারজেন্স মানে ভেক্টরকে ন্যাবলার সাথে ডট গুণন দিব, ডট গুণন। এবার কয়েকটা ইনফরমেশন মনে রাখবা। ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, প্লাস হলে, ডাইভারজেন্স প্লাস হলে ছড়ায় মানে আয়তন বাড়ে। একটু লিখো আয়তন, ভি দ্বারা বোঝাবে। এমসিকিউ এর জন্য আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে কি হয়? ঘনত্ব কমে। ডাইভারজেন্স যদি প্লাস হয় আয়তন বাড়ে। যেমন ধরো এটা, এই যে এরকম ছড়ায় যাচ্ছে, হ্যাঁ, এরকম মনে করো কোনো জায়গা থেকে তড়িৎ বলরেখা ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেলে কি? এভাবে ছড়িয়ে গেলে কি? আমাদের আয়তনটা বাড়তেছে। আয়তন বাড়লে ঘনত্ব কি? কমে। তোমরা জানো আয়তন বাড়লে ঘনত্ব কমে। তাহলে এক্ষেত্রে বুঝতে হবে ডাইভারজেন্স পজিটিভ।
তাহলে এমসিকিউতে আসবে। তাহলে ঠিক উল্টাটা হবে যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়। কোন ভেক্টরের ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে আয়তন কমে আর ঘনত্ব বাড়ে। যেমন এটা, যেমন আমি এখানে একে দেখাই, যে ধরো একটা বিন্দুতে অনেকগুলো ভেক্টর এভাবে ঢুকতেছে, এই যেভাবে ঢুকতেছে অনেকগুলো ভেক্টর ঢুকতেছে, তাহলে এখানে বুঝতে হবে ডাইভারজেন্স নেগেটিভ। কেন? কারণ এখানে সবকিছু কনজাস্ট হচ্ছে, অর্থাৎ আয়তন কমছে কিন্তু ঘনত্ব কিভাবে বাড়তেছে। আর লাস্ট হচ্ছে ডাইভারজেন্স শূন্য হলে সমান্তরাল বা সলিনয়েডাল বলে। সলিনয়েডাল বা সমান্তরাল বলে। কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স যদি শূন্য বের করো তাহলে বুঝবা ওইটা কি সমান্তরাল বা সলিনয়েডাল। ওকে, এই লাইনগুলো লিখানো এগুলো এমসিকিউতে আসবে বাচ্চারা। কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি বের করে যদি দেখি সেটা শূন্য, আন্ডা, তোমাদের মতো আন্ডা, তাহলে সেটা কি বুঝবা সলিনয়েডাল বা সমান্তরাল। চিত্র সহ বুঝাই দিলাম। ছড়াচ্ছে তাহলে ডাইভারজেন্স কি পজিটিভ, ঢুকতেছে ডাইভারজেন্স নেগেটিভ। আর যদি দেখি একই ফ্লো, এই যে এইভাবে ফ্লোটা একই আছে, দেখো একই আছে, সমান্তরাল আছে, তাহলে এটারে বলা হচ্ছে ডাইভারজেন্স শূন্য। আর ডাইভারজেন্স হয় কার? ভেক্টরের। ভেক্টরকে ন্যাবলার সাথে ডট গুণন দিলে স্কেলার রাশি পাবো, এটা হচ্ছে ডাইভারজেন্স। ওকে, এবার লাস্ট হচ্ছে কার্ল। লাস্ট ওয়ান হচ্ছে কার্ল। এই কার্ল থেকে গতবার ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন কোয়েশ্চেন আসছিল, গতবার বা তার আগের বার মনে নাই। কার্ল, CURL, কার্ল মানে ঘূর্ণনশীলতা প্রকাশ করে। ঘূর্ণনশীলতা প্রকাশ করে মানে কোনো একটা ভেক্টর ফিল্ড ঘূর্ণনশীল কিনা আমরা সেটা কার্ল নির্ণয়ের মাধ্যমে বুঝতে পারি। দেখো আমরা কার্ল কার করব? কার্ল করব ভেক্টরের, পাবো কি? ভেক্টরই। কার্লে ভেক্টর মানে ভেক্টর রাশির কার্ল করা মানে ভেক্টরই পাবো। মনে রাখবা কার্ল মানে যদি বলি ভেক্টরের কার্ল, এ এর কার্ল কত, তার মানে বুঝতে হবে কার্ল এ মানে CURL, কার্ল অফ এ মানে হচ্ছে ন্যাবলার সাথে এ কে ক্রস গুণন করে দিবা। আর ক্রস গুণন আমরা কি পাই? ভেক্টর রাশি পাই। অর্থাৎ এই যেরকম এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকবে, ন্যাবলা মানে ডেল বাই ডেল এক্স, আই ক্যাপের সহগ, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আর এ ভেক্টরের সহগ যদি হয় এ এক্স, এ ওয়াই, এ জেড। এটা করলে আমরা কার্ল পেয়ে যাব, ঘূর্ণন রেট, ঘূর্ণন প্রবণতাটা বুঝতে পারবো। মনে রাখবে এই যে এটা পরীক্ষা আসছিল, কার্ল এ, যদি এ ভেক্টরের কার্ল শূন্য হয়, শূন্য হলে এ ভেক্টরটি সংরক্ষণশীল, এটা কিন্তু আসে সংরক্ষণশীল, অথবা এটাকে সোজা বাংলা কথা বোঝায় অঘূর্ণনশীল। ওকে, গতবার আসছিল একটা বল ভেক্টর দিছে, দেখাও যে বলটি সংরক্ষণশীল, তখন আমরা ওইটার কার্ল বের করব। কার্ল যদি শূন্য হয় তাহলে বুঝবো সেটা সংরক্ষণশীল। ওকে, কমেন্ট। কমেন্টে কি হয়েছে? এগুলো লিখে নাও, এগুলো ইনফরমেটিভ জিনিস, এই কারণে আমি লিখাইছি। এগুলো হচ্ছে ইনফরমেটিভ। এখন আমরা অঙ্ক করব, এবং এই অঙ্ক করার পর বাকি সব ঝকঝকা ক্লিয়ার হয়ে যাবে। তাই রেডি? চলো অঙ্ক করি। দেখাও যে কোন অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে 3। দেখি, চলো দেখাইতে পারি কিনা। ভাইয়া অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হচ্ছে এটা, এই যে দেখো মুখস্থ রাখতে হবে। অবস্থান ভেক্টর হচ্ছে আর
আর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স বের করতে হবে। এই বলদগুলো, এটা ডাইভারজেন্স বের করব, ডাইভারজেন্স। তো এটা ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স অফ আর মানে বোঝায় ন্যাবলার সাথে, এটা তো জানতে হবে, মুখস্থ রাখতে হবে, ন্যাবলার সাথে আমরা আর কে ডট গুণ করে দিব। ন্যাবলা মানে কি ভাইয়া? ন্যাবলা মানে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, এটা হচ্ছে ন্যাবলা। ন্যাবলার সাথে কাকে ডট করব? আর। আর কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন এটা ডট গুণন যদি না পারিস, তোদেরকে মেরে পিছের চামড়া তুলে ফেলবো, ঠিক আছে? এটা ডট গুণন কর, ডট গুণন কর। আই এর সাথে আই কে ডট দিলে এখানে হবে ডেল এক্স বাই ডেল এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়াই কে ডট দিব, মানে জে এর সাথে জে ডট ডেল ওয়াই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপের সাথে কে ক্যাপ ডট, তার মানে ডেল জেড বাই ডেল জেড। এটা মানে কত? 1 1 1 যোগ করো, 1 যোগ 1 যোগ 1 তার মানে 3। সেটাই তো দেখাইতে বলছে। এটা বাচ্চাদের জিনিস না রে ভাই, নাকি বড়দের জিনিস? এ তো বাচ্চাদের জিনিস। ওকে, পারি, এগুলো পারি। স্লাইড ক্লাস শেষে দিয়ে দিব, এত প্যারা খাওয়ার কিছু নাই। এই যে ন্যাবলা ডট আর কত, এটা ডাইভারজেন্স কত? দেখো এটা ডাইভারজেন্স কত হবে বলো তো দেখি। এটা একটা অবস্থান ভেক্টর দিছে 3x 2y 4z। ডাইভারজেন্স মানে কি? ন্যাবলা ডট আর ন্যাবলার সাথে ডট গুণন করে দিলে x এর সাথে x এ ডট হবে, তাহলে ডেল x 3x হবে প্লাস জে ক্যাপের সাথে জে ক্যাপের ডট হবে, একেবারে ডট করে দিচ্ছি, ডেল বাই ডেল y 2y হবে। কে ক্যাপের সাথে কে কে ডট করলে ডেল বাই ডেল z 4z হবে। এখানে থাকবে 3 ডেল x বাই ডেল x মানে 1 প্লাস 2 ডেল z বাই ডেল z মানে 1 থাকবে 4। 4 2 6 6 আর 3 9। দেখছো সিও এ ইউনিটে আসছে, কি পারবা নাকি না? যদি ঢাবিতে আসে তাহলে রিটার্ন আসবে, কি আসবে সেটা আমরা দেখাচ্ছি এখনই। চলো ঝটপট অঙ্ক করি। দেখো আমাদের অধ্যায় শেষ, মানে এই অধ্যায়ে যত বেসিক ছিল সব শেষ। এবার তোমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, আমি তোমাকে কিছু করাবো, তুমি কিছু করবা। হ্যাঁ, ধুমধারাক্কা প্র্যাকটিস প্রবলেম। সো ধুমধারাক্কা প্র্যাকটিস প্রবলেমে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের ইয়াসিন ভাইয়া। আমরা আর মাত্র 5 মিনিট এখন ধুমধারাক্কা প্রবলেম প্র্যাকটিস করব, পুরা ধুরা প্রবলেম প্র্যাকটিস করব। আর ইউ রেডি? ঝিমানি আসলে এরকম করো, হক মাওলা ইল্লাল্লাহ। আবার অনেকে আছে না জাকের ভাই, এরকম দুটো দাও, দেখবা শরীরে হিট চলে আসছে। হ্যাঁ, রেডি? জাকের পার্টি আছে, আছে এরকম বহুত আছে। তারপর আবার অনেকে আছে দেওয়ানবাগি। তো সবাই রেডি হয়ে যাও। ধুমধারাক্কা প্র্যাকটিস, আমাদের অধ্যায়টা শেষ। তো ধুমধারাক্কা প্র্যাকটিসের প্রথমেই দেখি, এখানে হিজিবিজি রাখছি কারণ যেন ধুমধারাক্কা প্র্যাকটিস করতে পারো, এক্সামের সময়কার ফ্লেভার পাও। এখানে আমরা ফাঁকা জায়গায় প্র্যাকটিস করবো। প্রথম প্রশ্ন, আচ্ছা ভিতরে প্র্যাকটিস করি। রেডি? কি কালার দিয়ে করবো? সবুজ দিয়ে করবো। দেখো এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা, জেড হচ্ছে এটা। একটি কণা ভ্রমণ করে 0 সেকেন্ডে, কণাটির বেগ কত? যদি এটা গতিবিদ্যার, বাট আমরা তাও এটা করতে পারি। ভাইয়া এক্স ওয়াই জেড মানে কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, মানে আর দেওয়া আছে। আর মানে হলো এক্স আই ক্যাপ মানে e⁻⁻2t আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ মানে 2 cos 3t জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ 2 sin 2t কে ক্যাপ। আগে বুঝো এটা হচ্ছে অবস্থান ভেক্টর, মানে এক্স ওয়াই জেড নিয়ে আমরা যেটা ভেক্টর প্রকাশ করি এটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে আমরা বেগ পাই। অবস্থান ভেক্টরকে সময় সাপেক্ষে কয়বার? একবার অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। একটু জানাই রাখি তোমাদেরকে যে এই যে 1 নম্বর প্রশ্নটা যে করতেছি, বেগ হচ্ছে ডি ডিটি সময় সাপেক্ষে অফ আর। এটা হচ্ছে আমাদের বেগ, মানে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। অন্তরীকরণ করি, বলতো e⁻⁻2t অন্তরীকরণ করলে কত পাওয়া যাবে?
ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীণ করলে কত পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এম এক্স কে অন্তরীণ করলে পাওয়া যাবে এই যে -2 ই টু দি পাওয়ার -2t, এটা থাকবে তাই না, আই ক্যাপ। তারপরে দেখো 2 cos 3t অন্তরীকরণ করো, cos থিটাকে অন্তরীকরণ করলেও পাওয়া যায় -sin থিটা, যেহেতু 3 আছে এটা হবে কত? কত হবে বলো তো? এটা হবে cos থিটা করলে হচ্ছে -sin থিটা, তাহলে -2 তো ছিল, 3 বাইরে চলে আসবে, এটা হবে sin 3t জে ক্যাপ। অন্তরীকরণ করে দিচ্ছি একেবারে। এবার 2 sin 2t, sin 2t কে করলে আসবে cos 2t, 2 আছে তাই না, +2 আর এটা 2 বের আসবে cos 2t। ভাই আমি খালি অন্তরীকরণ করছি, আমি যদি অন্তরীকরণ না পারো যে মুড়ি চাপাবা, ঠিক আছে, অন্তরীকরণ না পারলে, তাহলে এটা হবে -2 ই টু দি পাওয়ার -2t আই ক্যাপ, -3 গুণে 6 sin 3t জে ক্যাপ, +2 গুণে 4 cos 2t কে ক্যাপ। এটা হচ্ছে বেগ ভেক্টর। আমাদের কাছে চেয়েছে t 0 সেকেন্ডে বেগ, 0 সেকেন্ডে বেগ হবে, t এর মান 0 বসাও, তাহলে -2 আই ক্যাপ, কারণ ই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে 0 বসালে sin 0, 0 মান 0, 0 সাথে 0, এখানে 0 বসালে cos 0, cos 0 মানে 1, 4 একে 4 +4 কে ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের বেগ, -2 আই ক্যাপ +4 কে ক্যাপ। এই যে নাম্বার অপশন, -2 আই ক্যাপ +4 কে ক্যাপ। বুঝছো? না বুঝতে পারলে বলো। অন্তরীকরণ করলে তুমি বেগ পাবা, সরণকে অন্তরীকরণ করলে পাবা বেগ। তাহলে অপশন ইজ এ। এটা একটু কঠিন মনে হয়েছে, বাট একটু কঠিন, তেমন কঠিন না, যদিও গতিবিদ্যা অধ্যায়ের কোয়েশ্চেন, সমস্যা নাই। দেখো 24-25 এই প্রশ্নটা আসছে যে 3টা ভেক্টর সমতলীয়, এই ধুমধারাকা সলভ করে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে, তো বলছে না সমতলীয় না, বলছে আলফা এ ভেক্টর বি বি ভেক্টর প্লাস সি ভেক্টর 0 হলে এ আর বি এর সম্ভাব্য মান কত? এ আর বি এর সম্ভাব্য মান। আচ্ছা এখানে মূলত দেখো কি করছে, এ ভেক্টরের সাথে এ কে গুণ দিছে, এই যে এটার সাথে এ গুণ দাও, তাহলে 6 এর সাথে এ গুণ দিলে 6a আই ক্যাপ -8a জে ক্যাপ। এর সাথে যোগ আছে বি ভেক্টরের সাথে বি কে গুণ দাও, যোগ করে প্লাসে মাইনাসে মাইনাস 8b জে ক্যাপ, প্লাসে প্লাসে প্লাস 3b জে ক্যাপ, এটাই তো আসতেছে। সি ভেক্টরের মতোই আছে 26 আই ক্যাপ প্লাস 19 জে ক্যাপ ইজ ইকুয়াল টু 0। এবার খালি সহগ সমীকৃত করবা। দেখো সব আই ক্যাপের গুলো যোগ করো, কত হয়? 6 একটা আই ক্যাপ, 6a আই ক্যাপ, তারপর হচ্ছে 26 আই ক্যাপ। কোথাও কি ভুল হয়েছে? 6a আই ক্যাপ -8b জে ক্যাপ, আর বি ভেক্টরের সাথে উল্টা করে দিলাম, বি ভেক্টর হচ্ছে -8b জে ক্যাপ প্লাস -8b আই ক্যাপ তো হবে, এটা 8b আই ক্যাপ -8b আই ক্যাপ, এটা তো আই ছিল আমি যে লিখে দিছি ভুলে, প্লাস 3b জে ক্যাপ, বাকিটা ঠিক আছে। ওকে, সব আই ক্যাপ গুলো যোগ করো, 6টা a 8টা -8b 26 26 আই ক্যাপ, ঠিক আছে। তাহলে আমরা যদি আই ক্যাপটা কমন নেই, তাহলে 6a -8b প্লাস 26 আই ক্যাপ গেল। এবার জে ক্যাপ কমন নিব, তাহলে এখান থেকে আমরা যদি জে ক্যাপ কমন নেই, প্লাসের জে ক্যাপ কমন নাও, তাহলে এখানে দেখবো 19 প্লাস 3b -8a ইজ ইকুয়াল টু 0। এবার সহগ সমীকৃত করবা। দেখো ওইখানে যেহেতু 0, তার মানে 6a -8b প্লাস 26 ইজ ইকুয়াল টু 0, তারপর 3b -8a প্লাস 19 ইজ ইকুয়াল টু 0। মানে বুঝাতে যাচ্ছি 2 নম্বর অঙ্কে 6a -8b 6a-8b ইজ ইকুয়াল টু -26 হবে, আর এখানে হচ্ছে -8a প্লাস 3b -8a
প্লাস 3b ইজ ইকুয়াল টু হবে -19। এবার এই দুইটা সমীকরণ সমাধান করে a এবং b এর মানটা বের করবা, শেষ। বুঝছো? এই দুই সমীকরণ সমাধান করে a এবং b এর মানটা হিসাব করবা, ডান। এই হচ্ছে কথা, সমাধান করে a আর b এর মান হিসাব করবা, বুঝলা? অথবা এখানে একটা অপশন টেস্ট করা যায়, দেখো এত কঠিন করারও দরকার নাই, এই পর্যন্ত দেখো শর্টকাটটা কি, ওই পাশে শূন্য আই ক্যাপ, তাহলে এই পাশে আই ক্যাপের সহগ কত? শূন্য। তাহলে এখানে এ আর বি এর এমন মান বসাবা যেন এটার মান শূন্য হয়। দেখি তো, এর মান 7 বসাও, 6 7 42, আর বি এর মান 5 বসাও, 5 দ্বারা 40, 42 থেকে 40 গেলে থাকে কত ভাই? 42 থেকে 40 গেলে থাকে কত? 22, 22 আর 26 মিলে কি 0 হয়? হয় না। তাহলে এ নাম্বার অপশন বাদ। বি নাম্বার অপশনে এ এর মান 5, বি এর মান 7, তাহলে 5 6 30, 7 আর 56, -56 থেকে 30 গেলে থাকে কত? -26, -26 আর +26 কত হয়? 0। তাহলে আমার আর সমাধান না করে বি নাম্বার অপশন দিলেও হয়ে গেল, অ্যান্সার হচ্ছে বি। দেখো বি হবে, বি ছাড়া আর হবে না। দেখো এই এর মান এখানে 5 বসাও, 5 আর 40, -40, আর বি এর মান 7 বসাও, 3 7 21, -40 থেকে 21 গেলে থাকে -19 +19 0। তার মানে বি নাম্বার অপশনের জন্য অপশন টেস্ট করে আমরা বুঝলাম সঠিক, বুঝছো? তাহলে ভাই খালি আমি এই লাইনটা লিখলাম, দুইটা ইকুয়েশন বানালাম, সহগ সমীকৃত করে এখানে আই ক্যাপের সহগ যা, এখানে আই ক্যাপের সহগ তা, এখানে আই ক্যাপের সহগ 0, তাহলে এখানেও আই ক্যাপের সহগ হইতে হবে 0। তাহলে এ আর বি এর কোন মানের জন্য এই ব্র্যাকেটের ভেতরে একটা 0 হয়? বি নাম্বারের জন্য। এটাই শর্টকাট, শর্টকাটে দেখা দিলাম। এরপরে দেখো পরের প্রশ্নে যাই, এখান থেকে আসি। দুইটা ভেক্টর এ আর বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, এটা করাইছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর যোগফলটা হচ্ছে পার্থক্যের সাথে লম্ব। তাহলে নিচের কোনটি সত্য? আচ্ছা, এ ভেক্টর আর বি ভেক্টর যোগফল, মানে এটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলটা হচ্ছে তাদের পার্থক্যের উপর লম্ব। এরকম লম্ব হলে কি হয়? লম্ব হলে ডট গুণন শূন্য হয়, তা তো জানি। এ ডট এ মানে কত হবে? এ এ cos 0 মানে এ স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ ডট বি, তারপরে প্লাসে প্লাসে প্লাস বি ডট এ, আর বি ডট বি মানে হচ্ছে মাইনাস বি স্কয়ার। এ ডট এ মানে এ স্কয়ার, বি ডট বি মানে বি স্কয়ার, বি বি cos 0 বি স্কয়ার। এটা এটা কাটাকাটি, তাহলে এ স্কয়ার সমান বি স্কয়ার, এটা এ স্কয়ার সমান বি স্কয়ার, অর্থাৎ এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান সমান। এই যে এ নাম্বার অপশন, বুঝছো? আবারও বুঝো, যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এরা লম্ব। লম্ব হলে ডট গুণন শূন্য, ডট গুণন দিয়ে দেখতে পাচ্ছি এ স্কয়ার সমান বি স্কয়ার, তার মানে এ এর মান আর বি এর মান কি? সমান। পরের প্রশ্ন, পি কিউ ভেক্টর দ্বয়ের উভয় লম্ব দিকে একক ভেক্টর, কি পারবা না? কি করতে হবে? এটা আমি করাবো না। পি এবং কিউ এর লম্ব দিকে একক ভেক্টর, তার মানে পি ক্রস কিউ ভেক্টরটা বের করে তার একক ভেক্টর বের করতে হবে। যেটা সলিউশন হচ্ছে যে একক ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে প্লাস মাইনাস পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর করে তার মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আমরা লম্ব দিকে একক ভেক্টর পাবো। এটা আমি করাবো না, তোমরা করবা, ঠিক আছে? এ ভেক্টর বি ভেক্টর উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর কোনটি? সেম। এইটা এটা সেম, এইটা আর এটা সেম। অভিলম্ব ভেক্টর মানেই লম্ব একক ভেক্টর। আচ্ছা, এখানে একক ভেক্টর চাই নাই, এখানে বলছে অভিলম্ব জাস্ট ভেক্টর, তার মানে এখানে আর একক ভেক্টর বের করতে হবে না, এটা জাস্ট এ ক্রস বি করলেই হবে। এখানে চাইছে একটি একক ভেক্টর, তাই আমি একক ভেক্টর বের করছি, বাট এখানে জাস্ট চাইছে অভিলম্ব ভেক্টর, তাহলে জাস্ট এ ক্রস বি করলেই হবে। দেখো এরপরেরটা, এ ভেক্টর সমান মাইনাস বি, তাহলে এ ক্রস বি কত ভাইয়া? এ ক্রস বি, তাই না? এ সমান কি? মাইনাস বি, তাহলে মাইনাস এর জায়গায় মাইনাস বি লিখতে পারবো, বি ক্রস বি। তো দুইটা কি একই দিকে না? এই দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হলে আমরা লিখতে পারি বি বি সাইন 180, 180 মান 0, এই হচ্ছে 0, সাইন 180 বা সাইন 0 মান 0,
তুমি এভাবে চিন্তা করতে পারো, তোমার যদি কষ্ট লাগে, মাইনাসটাকে বাইরে রাখবা, এটা হচ্ছে বি বি সাইন জিরো, সাইন জিরো মানে জিরো, মাইনাসের সাথে গুণ দিলেও জিরোই হবে। পরের কোয়েশ্চেনে আসি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সি হলে সি ডট এ কত? ভাইয়া দেখো তো, এ ক্রস বি কি সি এর উপর লম্ব না? সরি, দেখো এ ক্রস বি মানে হচ্ছে সি, তাহলে যে সি ভেক্টরটা এ এবং বি এর উপর লম্ব না, তাহলে এ এর উপর লম্ব মানে কি সি ডট এ মানে কত হবে? শূন্য হবে। এটি কিন্তু পড়াইছি আমি। এরপর আর ইউতে কি আসছে করে দেখবা, আর ইউতে কি আসছে করবা। এ ক্রস বি ভেক্টর এ ভেক্টরের সাথে কত কোণ তৈরি করে? এ ক্রস বি কি, এ ক্রস বি এর ফলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা এ এর উপর লম্ব, বি এর উপরও লম্ব। লম্ব মানে কত? 90 ডিগ্রি। সমকোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান কত হয়? সমকোণে ক্রিয়াশীল, এই যে এরকম ভাবে, তাহলে √2p, এটা আমরা জানি কিন্তু, √2 গুণ, এই যে √2 গুণ জানি কিন্তু আমরা। নিচের কোণটি সঠিক? নিচের কোণটি সঠিক, নিচের কোণটি সঠিক। এ ক্রস বি শূন্য হলে সমান্তরাল, এটা ভুল। এ ডট বি শূন্য হলে সমান্তরাল, এটাও ভুল। এ প্লাস বি সমান এ মাইনাস বি হলে ভেক্টর দুটি লম্ব হয়। এখানে একটু ইয়া হবে, এটার মান হলে ভেক্টর দুটি লম্ব হয়। ঠিক আছে, সি নাম্বার অপশন ঠিক আছে, এটা আমরা করাইছিলাম। এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মানের সমান হয়, লম্ব। কালকের ক্লাসে করাইছি, দেখা নিও। পরের কোশ্চেনে যাই। এ ভেক্টরটি কোন সমতলে অবস্থিত? দেখো ভাইয়া, এখানে আছে জে ক্যাপ এবং কে ক্যাপ। জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই, কে ক্যাপ মানে জেড, তাহলে এটা ওয়াই জেড তলে অবস্থিত, বুঝছো? কোন ভেক্টরের কার্লের নতিমাত্রা কত? মানে বোঝাচ্ছে, ধরো একটা ভেক্টর এ, এটার কার্ল করো, কার্ল মানে কি? ন্যাবলা ক্রস এ। এটার নতিমাত্রা মানে এটার সাথে ন্যাবলাকে গুণ দিয়ে দিবা। নতিমাত্রা মানে ন্যাবলা ক্রস এ এর সাথে ন্যাবলাকে ডট দিবা। নতিমাত্রা মানে ডট গুণন, ন্যাবলার সাথে ডট গুণন, মনে আছে? মনে থাকবে। কোন ভেক্টর মানে এ ভেক্টরের কার্ল, কার্ল মানে ন্যাবলা ক্রস এ, এর নতিমাত্রা মানে ন্যাবলার সাথে ডট। মনে রাখবে এটা হয় শূন্য। হ্যাঁ, এই জিনিসটা শূন্য হয়। কোন ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য হয়, কার্লের ডাইভারজেন্স শূন্য হয়। ন্যাবলা ডট ভি শূন্য মানে ডাইভারজেন্স শূন্য মানে কি? সমান্তরাল, এই যে এটা সি, চিত্র সহ কিন্তু দেখাইছি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। ন্যাবলা ডট ভি শূন্য হলে মানে কি? সমান্তরাল। এক্ষেত্রে কি? এক্ষেত্রে ডাইভারজেন্স নেগেটিভ কিন্তু, আর এক্ষেত্রে ডাইভারজেন্স পজিটিভ ছড়াচ্ছে। একটি ভেক্টর অঘূর্ণনশীল কখন? যখন ক্রস গুণন শূন্য, ন্যাবলার সাথে ক্রস গুণন শূন্য। নিচেরটা নিজেরা পড়ে নিও। পরের কোশ্চেনে যাই, দেখি কি বলছে। জে এর সাথে এটা ডট গুণন করলে কত হয়? ভাই জে খালি জে এর সাথে ডট হবে, বাকি কারোর সাথে ডট হবে না। জে ডট জে, তার মানে এখানে -3 থাকতেছে। ডি নাম্বার অপশন। সমান মানের ভেক্টর 240 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। উহাদের লব্ধির দিক কোনটা হবে? বলো। তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। মনে করো এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 240। তাহলে তাদের লব্ধির দিক, এর লব্ধি কোন বরাবর হবে? ঠিক এই মাঝ বরাবর হবে না? তাহলে লব্ধির দিক কত হচ্ছে? এখানে অপশনটা একটু ভুল আছে। লব্ধির দিকটা হবে, অপশন এখানে দুইটা সেম, 240 দিছে। লব্ধির দিক হবে প্রত্যেকের সাথে এই কোণটা কত? 60। আমাদের যেহেতু এই কোণটা 240, তাহলে আমাদের টোটাল এই কোণটা বের করতে হবে। এই যে এটা, এই যে 240 যোগ 60 মানে 300 ডিগ্রি কোণ। এক্স অক্ষের সাথে 300 ডিগ্রি, এখানে 300 হবে অপশনে। এটা কেটে 300 দাও, 300 ডিগ্রি অ্যান্সার হবে 300 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ভাই 240 ডিগ্রি তুমি এক্স অক্ষের সাপেক্ষে ধরছো 240, তাহলে লব্ধিটার দিকও এক্স অক্ষের সাপেক্ষে ধরতে হবে। যেহেতু এই দুইটাই সমান, লব্ধি মাঝ বরাবর যাবে। মাঝ বরাবর গেলে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা, যে 60 যোগ 240 মানে 300 ডিগ্রি কোণ হতো অ্যান্সার। ন্যাবলা ডট আর কত? ন্যাবলার সাথে ডট গুণন দিলে 2 আর 3 5, 5 আর 2 7, অ্যান্সার হবে 7। এক্সজেড তলে একটা অবস্থান ভেক্টর কোনটা? এক্সজেড তলে মানে আই ক্যাপ থাকবে আর জেড মানে কে ক্যাপ থাকবে। তাহলে আই ক্যাপ আর কে ক্যাপ কার মধ্যে আছে? এটার মধ্যে আছে, বি নাম্বার অপশন।
বুঝছো? কি কেমন লাগতেছে? কনফিডেন্ট পাচ্ছ যে পারবা? পরের পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে ভাইয়ারা? পরের কোশ্চেনে বলছে এ ভেক্টর বি ভেক্টর লম্ব হলে এম এর মান কত? ভাই মুখে মুখে করা যায়। লম্ব হলে ডট গুণন 0, 1 ইন্টু এম মানে এম, অন্য কালার দিয়ে করি, 1 ইন্টু এম মানে এম, প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8 ইজ ইকুয়াল টু 0। 6 থেকে 8 গেলে থাকে 2 মানে -2, এম এর মান 2, শেষ। এম এর মান 2। এ বি সি এত হলে এ ডট বি ক্রস সি কত হবে? এ ডট বি ক্রস সি। তো ভাইয়া তুমি বি ক্রস সি করবা, তারপরে এ ডট এর সাথে ডট দিবে, এটা করার দরকার আছে? আমরা জানি এ ডট বি ক্রস সি মানে বোঝায় সহগগুলোর নির্ণায়ক। এটা কি জানি না? জানি। এটার সহগ কত? 1, তাহলে বাকি সহগগুলো 0 0। এটার সহগ কত? এটা 0, এটা 1 0। এটার সহগ কত? 0 0 1। বুঝছো ব্যাপারটা? কি বুঝাইতে পারছি আমি? আবারও বুঝো। এটার সহগ কত? 1, তাহলে এক্স অক্ষে সহগ 1, ওয়াই অক্ষে কত? 0, জেড অক্ষে 0। এটার সহগ কত? 1 কোথায়? ওয়াই অক্ষে, তাহলে এক্স এ 0, ওয়াই এও 0, এক্স এ 0, জেড এও 0। এটা কোথায়? জেড অক্ষে, তাহলে এক্স আর ওয়াই এ 0, এই যে 0 0 1 নির্ণয় করলে শেষ। 1 0 0 1, তাহলে অ্যান্সার হবে 1। এই যে এটা অ্যান্সার হবে 1 প্রথমটাই। পরেরটা ধরলে সারি কলম বাদ 0 0, পরেরটা ধরলে সারি কলম বাদ 0 0, তার মানে অ্যান্সার হচ্ছে 1, বি হচ্ছে 1, তাই না? পরেরটা দুটি ভেক্টর রাশি ডট গুণফল 6, ক্রস গুণফল 2√3, মধ্যবর্তী কোণ কত? ভাইয়া ডট গুণফল মানে এবি কস থিটা, এটার মান হচ্ছে 6, আর ক্রস গুণফলের মান হচ্ছে এবি সাইন থিটা, এটা হচ্ছে 2√3। তাহলে ভাগাভাগি করলে তুমি tan থিটা পাবা। tan থিটা সমান 2√3/6, 3 দুগুণে 6, 3 দিয়ে 1/√3। তাহলে থিটার মান কত? থিটার মান আসবে 30 ডিগ্রি। করে দেখো, থিটা 30 ডিগ্রি আসবে। tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। অপশন জানা উড়াধুরা সলভ হচ্ছে না ভাইয়া? হ্যাঁ উড়াধুরা সলভ হচ্ছে। এই যে এবি cos থিটা এবি sin থিটার মান দেওয়া আছে। এটি খরস্রোতা নদী সবচেয়ে কম সময় পার হতে হলে কোন দিকে চালাবো? কোন দিকে চালাবো? সামহাট আপস্ট্রিম, সামহাট ডাউনস্ট্রিম, নান। সবচেয়ে কম সময়ে পার হতে হলে স্রোতের দিকে চালাবো, অপোজিট শোর না। সামহাট আপস্ট্রিম স্রোতের দিকে, স্রোতের বিপরীত দিকে। ডাউনস্ট্রিম অপোজিট শোর, এটা হবে অপোজিট শোর। এটা মানে কি? এটা মানে কি একদম বরাবর না? এই বরাবর চালাইলে সবচেয়ে কম সময় পার হবো, তাই না? অপোজিট শোর মানে একদম ঠিক অপোজিটে চালাইতে হবে। এইভাবে চালাইলে আমি সবচেয়ে কম সময় নদীটা পার হব। পরের কোয়েশ্চেন, আই ক্রস আই ভেক্টরের ক্রস গুণফল কত? 0। আই ক্রস আই মানে 0, তাই না? এ বি এর স্কেলার গুণফল মানে ডট গুণফল, দেখো 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 18, থেকে 8 গেলে থাকে 10, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 10 এর থেকে 6 গেলে থাকে সাইড, এই যে সাইড, বি নাম্বার অপশন। এ বি সি, এ ডট বি 0, এ ডট সি 0, বি এর অতএব বি এর সমান্তরাল হবে কোনটা? দেখো ভাইয়া খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এ আর বি এর ডট গুণফল 0, তার মানে এ আর বি লম্ব, বুঝছো? এ আর সি এর ডট গুণফল 0, তার মানে এ আর সি ও লম্ব, বুঝছো ভাইয়া? এ এবং বি লম্ব, তাহলে অবশ্যই এ সমান্তরাল না। আবার এ আর সি ও লম্ব, তাহলে ভাইয়া আমরা যদি বি এর সমান্তরাল ভেক্টর পেতে চাই সেটা কোনটা হবে? এ আর বি ও লম্ব, এ আর সি ও লম্ব, তাহলে বি এর সমান্তরাল, দেখো এটাও লম্ব এটাও লম্ব, তাহলে বি এর সমান্তরাল ভেক্টর কোনটা? বি এর সমান্তরাল ভেক্টর হবে সি। বলতে পারবে বি ক্রস সি, না বি ক্রস সি তো ভাই বি এর সমান্তরাল হবেই না। বি ক্রস সি হচ্ছে বি এর উপর লম্ব, এ এর সাথে সি ও লম্ব, এর সাথে বি ও লম্ব, তাহলে বি আর সি কি? সমান্তরাল। তাহলে বি এর সমান্তরাল কোনটা হবে? সি। এখানে একটু কন্ট্রাডিক্টরি আছে, সি ভেক্টর, ঠিক আছে? দেখো সাইকেলের বেগ কত বের করবা, এই যে আপেক্ষিক বেগ দিয়ে করা যায়। বৃষ্টির ফোঁটা 10 বেগে গায়ে পড়া শুরু করলো, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে 45, সাইকেলের বেগ কত? দেখা যাচ্ছে সাইকেল চালাচ্ছে, এটা লোকের বেগ, আর বৃষ্টির ফোঁটা তার গায়ে এত বেগে পড়া শুরু হলো, বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়তেছে, তার মানে 45 বলতে উলম্বের সাথে 45, এই যে এইভাবে
বৃষ্টির ফোঁটা এভাবে পড়তেছে, এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ। এই কোণটা কত? 45 ডিগ্রি। আমার কাছে চেয়েছে সাইকেলের বেগটা কত। তাহলে ভাইয়া এটা আমরা এইভাবে করতে পারবো, টেন থিটা, মনে আছে টেন থিটা উলম্বের সাথে কোণ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। হ্যাঁ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এই যে মানুষের বেগ মানে সাইকেলের বেগ বাই বৃষ্টির বেগ। সুতরাং সাইকেলের বেগ হবে 10 10 45। চিত্রের দরকারই নেই, চিত্রটা ফাও আঁকছি, বুঝে আবারও কত কোণে বৃষ্টি পড়তেছে সেটা দেওয়া আছে না? দেওয়া আছে, টেন থিটা। টেন থিটা সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে মানুষের বেগ হচ্ছে 10 ইন্টু টেন থিটা, 10 ইন্টু 10 45। তাহলে মানুষের বেগও কতই হবে? 10 মিটার পার সেকেন্ডই হবে। পরের কোশ্চেনে যাই। এটি ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা করবা হাফ ইন্টু এ ক্রস বি এর মান। দুটো ভেক্টর রাশি হলে কোনটা সঠিক? এ ক্রস বি সমান বি ক্রস এ, ভুল কথা। এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, কারণ ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। তাই যখন তার স্থান বিনিময় করবে সামনে একটা মাইনাস দিতে হবে। একক ভেক্টরের ক্ষেত্রে কোনটা সঠিক? নিচের আই ক্রস আই মানে 0, এটা ভুল কথা। আই ক্রস জে মানে হচ্ছে 1 1 sin 90, এটা ঠিক আছে। আই ক্রস জে, সরি এটা ভুল করছি আমরা। আই ক্রস জে মানে তো এটা না, আই ক্রস জে মানে তো কে, আই ক্রস জে মানে 1 কেন হবে? এটা তো ক্রস গুণনে তো আমরা স্কেলার রাশি পাই না, তাহলে এটাও ভুল। এই যে এটা সঠিক, আই ক্রস জে সমান কে হয়। এ বি সামান্তরিকের বাহু নির্দেশ করতেছে, ক্ষেত্রফল কত? এ ক্রস বি এর মান। ওকে, নিজেরা করবা। তারপরে এ বি কত হলে এম এর মান কত হলে লম্ব হবে? ডট গুণফল 0। নিচের কোনটা সঠিক? করাইছি, এটাও করাইছি। এটা প্রথম অধ্যায়, এটা আপাতত দরকার, এটা পরে করাবো। 58 নাম্বার, পরেরটা যাই। এটাও করাইছি ক্লাসের মধ্যে। লম্ব হলে আলফার মান কত? নিচের কোনটি স্কেলার রাশি? দেখো ভাইয়া, পৃষ্ঠ টান এটা কি একটা বল? এটা ভেক্টর রাশি। টর্ক ভেক্টর রাশি, বল কি রাশি? ভেক্টর রাশি। বিভব মনে রাখবা, যত বিভব আছে সব স্কেলার রাশি, এটা একটু লিখে নাও। মহাকর্ষীয় বিভব, তড়িৎ বিভব, যত বিভব আছে, বিভব মানে এনার্জি বোঝায়, এটা স্কেলার রাশি। ওকে, এ বি এর মধ্যবর্তী কোণ কেমনে বের করবা ভাইয়া? ডট গুণন দিয়ে বের করবা। দেখো মুখে মুখে ক্যালকুলেট করা যাবে এটা। এ ডট বি সমান কি? এ বি কস থিটা। ডট গুণন করো, আই এর সাথে আই ডট করলে 3, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4। এ ভেক্টরের মান কত? রুট ওভার অফ 1 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার মানে 9। বি ভেক্টরের মান কত? 3 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার। 4 আর 5 5 আর 9 9 আর 1 10 10 আর 4 14 cos থিটা, তাই না? কত আসতেছে এখানে? -2 -4 -6 থেকে 3 বাদ দিলে -3, তাহলে -3/3 রুট 14। তাহলে 3 3 কাটা 1/√14। তাহলে দেখো এখানে কেমনে ক্যালকুলেট করা যায়। দেখো এটা তো ঢাবিতে আসছে ভাই, এটা ক্যালকুলেট কেমনে করব? তুমি পারো না, আমিও পারি না। থিটা হচ্ছে cos ইনভার্স -1/√14। ওকে, দেখো ভাইয়া এটা তুমিও পারো না, আমিও পারি না, তাহলে কেমনে হবে? এটা তো ক্যালকুলেটর ছাড়া করতে হবে। টেকনিক ভাইয়া, কজের নেগেটিভ মান 90 এর চেয়ে বেশি। যেহেতু এটা নেগেটিভ, তাহলে আমাদের প্রথমে এই দুটো অপশন বাদ হয়ে গেল, এটাও বাদ এটাও বাদ। 90 এর চেয়ে বেশি। এখন তুমি জানো কজ ইনভার্স হাফ মানে 120, তাহলে এটা অবশ্যই 105 ডিগ্রি হবে, বুঝছো? যেহেতু cos ইনভার্স হাফ মানে 120, তাহলে অবশ্যই এটা 105 ডিগ্রি হবে। সো ক্যালকুলেশন গুলো এরকমই। ক্যালকুলেশন গুলো আছে, আর কোনো টপিক নাই রে বাবা, বাপধনেরা আর কোনো টপিক নাই, এগুলাই শেষ। হ্যাঁ, ক্যালকুলেশনটা এরকমই সহজ। পরের কোশ্চেনে যাই। এ বি সি এত এত করাইছি, এর মান নির্ণয় করো, মান নির্ণয় করতে পারবা। এটার জন্য নিচের কোনটি সঠিক? দেখি তো। একই ক্রমে কে কে আছে? কিউ এবং আর একই ক্রমে আছে, তাহলে কিউ প্লাস আর। বিপরীত ক্রমে কি আছে? পি, তাহলে ইজ ইকুয়াল টু পি। সেই প্রথম দিন পড়াইছি। তো কিউ প্লাস আর, কিউ প্লাস, তাহলে এটা হবে পি মাইনাস কিউ। সুতরাং এটা যদি সব ওই পাশে নেই, তাহলে পি মাইনাস কিউ
মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। শেষ। বাপধনেরা দেখ কোনটা পারবি না, সব পড়ানো থেকে আসছে না? হ্যাঁ, সব পড়ানো থেকে আসছে না? আসছে। একটি বল নলে কত রেখা, এটা বাদ, এটা বাদ, এটা ভুলে আসছে। পরের কোশ্চেন, যদি এ হয় এর মান কত, সর্বোচ্চ মান এত হলে রাশিদ্বয়ের লব্ধির মান বের করো, পারবা। পি কিউ পরস্পর লম্ব হবে, পারবা। আই ক্রস কে মানে কত দেখি তো, এই যে আই, এই যে জে, এই যে কে, তাহলে আই ক্রস কে মানে মাইনাস জে, এই যে মাইনাস জে পড়াইছি। পরের প্রশ্নে যাই। 5 6 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এ ডট বি কত, এ বি কস থিটা। 5 6 30 কস 60 মানে 15, মুখে মুখে করা যায়। পি কিউ, পি ক্রস কিউ কত, আরে ভাই পারবা না, পি ক্রস কিউ বের করে ফেলবা। দুটি একই দিকে ক্রিয়াশীল হলে লব্ধির মান সর্বোচ্চ সর্বাধিক। একটি লন্ডনার টালা ও ঠেলার ক্ষেত্রে টানার সময় ঠেলা কত কত কম হবে, টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে পড়াইছি। 2f sin থিটা, তাই না? পড়াইছিলাম কিন্তু। 2f হচ্ছে 20, sin 30, 30 মান হাফ, তার মানে এটা হবে 20 নিউটন। পড়াইছি, গত ক্লাসে পড়াইছি, মনে করে দেখো। ভাইয়া দুই একটা অঙ্ক থাকবে একটু সময় লাগবে, বাট ম্যাক্সিমাম থাকবে যেগুলো মুখে মুখে করা যায়, বুঝছো? তো সময়টা এভাবে ব্যালেন্স করতে হবে। প্রথমে একটু তোমাদেরকে একটা জ্ঞান দিই, হ্যাঁ জ্ঞানটা মনে থাকবে যেন থাকে। এই যে আমরা এতগুলো প্রশ্ন সলভ করতেছি, এর মধ্যে দুই একটা প্রবলেম করতে একটু সময় লাগছে, আবার এই পেজে প্রবলেম করতে আমার 5 সেকেন্ডও সময় লাগে নাই। তাহলে বুঝতে হবে পরীক্ষার হলে সকল কোয়েশ্চেন এট এ টাইম টাচ করতে পারবে না, কারণ সব প্রশ্নের লেভেল এক হবে না। দুই একটা প্রশ্ন একটু টাইম কনজিউমিং হবে, ওই টাইম কনজিউমিং কোয়েশ্চেন গুলো পরে করবা। যেগুলো ধামাধাম পারো, দেখলেই পারতেছো, ওইগুলো আগে দাগায় দিতে হবে। ওগুলো আগে দাগানোর পরে সব যখন কারেক্ট করে ফেলবা, মানে পারাগুলো যখন কারেক্ট করে ফেলবে, এরপরে যেগুলো সময় সাপেক্ষ, যেগুলো ক্যালকুলেশন বড়, এই যে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, এই টাইপের বড় ক্যালকুলেশনের পারো, কিন্তু বড় ক্যালকুলেশন এরপরে ওগুলো ধরবা। কারণ ভাই বড় ক্যালকুলেশনও 1 নাম্বার, জ্ঞানমূলক একটা কোয়েশনও নাম্বার 1। তো তুমি যদি বড় কোয়েশন করতে করতে জ্ঞানমূলক কোয়েশনটা দাগানোর টাইম না পাও, আলটিমেট লস কার তোমার। সো অ্যাডমিশনে তুমি কতটা পারছো, এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা স্ট্র্যাটেজিক, তুমি কতটা চালাক, তুমি কতটা চতুর। সো এই ব্যাপারগুলো আসবে প্র্যাকটিসের মাধ্যমে, অতিরিক্ত এক্সামের মাধ্যমে, এবং এর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে 3 মাস। আর টার্গেট ডিউতে আমাদের এই কোর্সে তোমাদেরকে তো এই প্র্যাকটিসের কমতি আমি রাখবোই না। যেই কটা অধ্যায় পড়াবো প্রত্যেকটা অধ্যায় শেষে এরকম ধুমধারাকা প্র্যাকটিস থাকবে। হুবহু কোয়েশ্চেন ব্যাংক আমি নিয়ে আসবো, আমরা যত দূর পারি সলভ করব। ইনশাল্লাহ তোমার বেস্ট প্রিপারেশন হবেই। পরের কোশ্চেনে যাই। দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল লব্ধির মান কত হবে? দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল লব্ধির মান সর্বনিম্ন হবে। তারপরে আর সমান ন্যাবলা ডট আর কত হবে? 2 3 5 করাইছি। আচ্ছা নিচের কোনটি এক্স এর সমান করাইছি? অগুণনশীল করাইছি। দেখছো এই পেজের 4টা অঙ্ক করতে আমার 5 সেকেন্ডের সময় লাগে নাই, এগুলো পড়ানো শেষ। এরপরে ন্যাবলা ডট এ হলে এ কি হবে? সলিনয়েডাল, পড়াইছি আমি। ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল। এফ ডট আর কত হবে বের করবা। দুটি ভেক্টর লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, ভেক্টর দুটি কত? বাট এটা তো আছে পি প্লাস কিউ, এটা পি মাইনাস কিউ, যোগ বিয়োগ করলে পি আর কিউ এর মান পেয়ে যাবা। বা এটা মুখ দিয়েও করা যায় যে লব্ধির সর্বোচ্চ মান কত? 25। তাহলে কোন দুইটা যোগ করলে 25 হয়? 16 আর 9 যোগ করলে 25 হয়, আর বিয়োগ করলে 7 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 16 আর 9। অপশন টেস্ট দেখো, সর্বোচ্চ 25 না, যোগ করলে 25 পাবা। তাহলে 16 আর 9 যোগ করলে 25, আর 16 থেকে 9 বিয়োগ করলে পাবা 7। তাহলে এটাই অ্যান্সার, 16 আর 9। এফ এত হলে আর এত হলে কাজ কত? এফ ডট আর, এটার সাথে এর ডট গুণন দিয়ে দিবা। এই যে এফ ডট আর মুখে মুখে করা যাবে। 2 3 গুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, 6 তে 2 গেলে থাকে 4, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, 4 আর 5 এ 9, তাহলে অ্যান্সার হচ্ছে 9। মুখে মুখে করা যাচ্ছে। দুটি ভেক্টর এগুলো করবা, নিজেরা করবা, এগুলো সব করাইছি, একটাও বাকি রাখিনি। শেষ। এখানে সর্বমোট 64টা এমসিকিউ তোমাদের সলভ করালাম, এবং এরই মাধ্যমে শেষ হলো আমাদের কোয়েশ্চেন ব্যাংক। এখন কোয়েশ্চেন ব্যাংকে আরো কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো নিজেরা করবা। পারবা নাকি পারবা না কমেন্টে বলো। তোমাদের দেখো কি পড়াইনি আমি, এখানে স্লাইড আছে 110টা। এখানে শুরু করে একদম শুরু থেকে যদি আমি চিন্তা করি,
তোমাদেরকে গতকালকে পড়াইলাম 3.5 ঘন্টা, আজকে পড়াইলাম প্রায় 2 ঘন্টা। এর মধ্যে কি পড়াই নাই খালি ওইটা বলো, ভেক্টর থেকে এর বাইরে কিছু নাই। আচ্ছা, অনেকে বলবো ভাইয়া অনেক কঠিন কনসেপ্ট আছে, ওগুলো দেখার নাই। দরকার নাই তো, তোমাকে আমি 10 পৃষ্ঠার অঙ্ক দেখাবো? দরকার নাই তো। আছে, ওগুলো আছে, ওগুলো তো প্রয়োজন নাই, কারণ ভার্সিটিতে তো এগুলো আসবে। ভার্সিটিতে ভেক্টর বীজগণিত আসবে, ইভেন ইঞ্জিনিয়ারিং এও ভেক্টর থেকে ভেক্টর বীজগণিতে আসে। হ্যাঁ, ক্লাস শেষ। সখিনার মা, গেদুর মা এবং গেদুর বাপ সবাইরে বলি তোমাদের ক্লাস শেষ। এবার তোমাদের কিছু করণীয়। তোমাদের করণীয় হচ্ছে, একটু বলি। সো দেখো, আমরা ভেক্টর অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট পড়ানোর পরে আমরা প্রায় 70টা এমসিকিউ সলভ করেছি, যা বিভিন্ন ভার্সিটিতে আসছে, এবং এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ। এবার অধ্যায় তো আমি শেষ করলাম, তোমরা কি করবা? আমাদের 5.0 টার্গেট ডিউতে ভেক্টরটা শেষ করলাম। তোমাদের করণীয়টা কি? তোমাদের করণীয় হচ্ছে, প্রথমত আমার স্লাইডে যেগুলো আছে সেগুলো করা, প্র্যাকটিস করা। পড়া না, করা। ফিজিক্সে করতে হবে, নাহলে হবে না। সেকেন্ড, কনসেপ্ট বুকের টাইপগুলা জাস্ট গো থ্রু করো, দেখো, এটা দেখো। এবং থার্ড, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক ভেক্টরের উপর পুরাধুরা সলভ করো। দেখবা ম্যাক্সিমামই ভাইয়া করায় দিছি, দু একটা থাকতে পারে, তাও পরিচিতই থাকবে, ভাইয়াই পড়ায় দিছি। দেখবা ভাইয়া কোথাও না কোথাও বলছি, এই 5 ঘন্টার 2টা ক্লাসে কোথাও না কোথাও তোমাদেরকে বলছি। আমি যা পড়াইছি এর বাইরে ভার্সিটি অ্যাডমিশনে ভেক্টরের থেকে কিছু আসবে না, এটুকু তোমাকে বললাম। কারণ ভেক্টর থেকে ভাইয়া আসেই বীজগণিত, এবং বীজগণিত বেশি বেশি করতে হবে। ভেক্টরে যে যত দ্রুত করতে পারবে সে তত এগিয়ে থাকবে। ওকে, সো ভেক্টর অধ্যায়ের ফাটাফাটি একটা প্রিপারেশন হলো। পরবর্তী অধ্যায়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আরো ফাটাফাটি প্রিপারেশন নিয়ে। তোমাদের কোনো কোয়েশ্চেন? সো টিল দেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন লাগলো? এবার আজকেও একটা রিভিউ দিবা। আজকে সবচেয়ে সুন্দর যে স্লাইড, সেই সুন্দর স্লাইডের সাথে আমি একটু তোমাদের সাথে অনেকদিন পর দেখা হবে। আবার তোমাদের সাথে দেখা হবে সেই আমার ইয়েতে, মহাকর্ষ অধ্যায়ে দেখা হবে তোমাদের সাথে আবার। সো অনেক দিন পর আবার দেখা হবে মহাকর্ষ অধ্যায়ে। সেই পর্যন্ত ভালো থেকো প্রিয়, ভালো থেকো তোমরা। তোমাদের ভালোবাসায় শিখতো আমি, তোমরা অনেক রিভিউ দিছো, থ্যাংক ইউ সো মাচ। আর প্রশ্ন ব্যাংক একটা কিনে নিতে হবে। আমরা কিন্তু তোমাদেরকে ফুল কোনো কোয়েশ্চেন ব্যাংক দিইনি, ঢাবি প্রশ্ন ব্যাংক দিছি, ডিউ রিটার্ন বুক দিছি, বাট সকল ভার্সিটি সম্মিলিত, জিএসটি কৃষি সম্মিলিত যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবা, বাজারে আছে। যেমন আমি সাজেস্ট করতে পারি, আসপেক্টের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে মোটা, ওইটা নিয়ে নিতে পারো, 500 টাকা মনে হয় দাম। ভাই বিনোদন কই? বিনোদন চাচ্ছে, কি বিনোদন দিব? বিনোদন হচ্ছে এটা যে ভেক্টর শেষ করছি না, তাহলে এবার পড়ার টেবিল থেকে উঠো। এই বিনোদনটার স্ক্রিন রেকর্ড করো, সবাই স্ক্রিন রেকর্ড করে পোস্ট দিবা। রেডি? স্ক্রিন রেকর্ড করো, রেডি? হ্যাঁ, তো যেহেতু এই বিনোদনটা সবাই স্ক্রিন রেকর্ড করো, রেডি? ওকে। যেহেতু ভেক্টরের 2টা ক্লাসে আমরা প্রায় 5.5 ঘন্টা পড়ার পর ভেক্টর অধ্যায়টা শেষ করেছি, সবাই একটু টেবিল থেকে উঠো। যে বিছানায় বসে বসে পড়তেছো, বিছানা থেকে উঠে এইভাবে দাঁড়াও। এবার এভাবে করো, এ ডান্স দে, এ ডান্স দে, এ ডান্স ডান্স ডান্স, এ পাগলু ডান্স। আমাদের ভেক্টর শেষ। এটা একটা ছোট্ট উদযাপন, কিন্তু ভেক্টর হচ্ছে পুরো ফিজিক্সের, ধরতে পারো 14টা অধ্যায়ের মধ্যে লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কিন্তু একটা আসতেও পারে, নাও আসতে পারে। বাকি অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায় সিরিয়াস থাকতে হবে, নইলে ভার্সিটি অ্যাডমিশনে মারা খেতে হবে। দিস ইজ ফাইনাল টক। টাটা, বাই বাই, খতম, আল্লাহ হাফেজ। কি ছিল এটা? বিনোদন। বললাম বিনোদন চাইছে, দিলাম। নাচা দেয় তো না লিখা। নাচা দেয়। হ্যাঁ। আমাদের